আমরা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আজকে জানবো এবং মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলো সম্পর্কে জানবো। আমাদের সাথে এখানে অনেকে আছেন যারা হচ্ছে অলরেডি অনেক কিছু জানেন, আবার অনেকে আছে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং নলেজ নেই। সো আমরা অ্যাকচুয়ালি একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স রাখার চেষ্টা করেছি, তবে এটা যে শুধু বিগিনার ফ্রেন্ডলি থেকে যে অ্যাডভান্সে যাবে না এরকম কোনো বিষয় না। আমি আজকে হচ্ছে আমরা মূলত যেটা দেখব তা হচ্ছে মেশিন লার্নিংয়ের সাথে পরিচিত হব এবং আমাদের কোর্সে আমরা কি করাবো, কতটুকু শেখানো হবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, যাতে হচ্ছে পরবর্তীতে কারো অ্যাকচুয়ালি কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে? সো আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাপ্লাইড মেশিন লার্নিং, ডিপ লার্নিং অ্যান্ড এনএলপি উইথ পাইথন। ওকে, সো এখানে আমরা আমাদের মূল ফোকাস যেটা সেটা হচ্ছে মেশিন লার্নিং, যাতে আপনারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে প্রিপেয়ার হতে পারেন। সো শুরুতে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে মেশিন লার্নিং কি। ওকে, সো আমরা মেবি প্রত্যেকে এআই সম্পর্কে জানি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা মেবি প্রত্যেকে জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, যেই কাজটা করতে হিউম্যান, কি বলবো, একটা হিউম্যানের একটা আম, উপস্থিতি দরকার, রাইট? একটা হিউম্যান ইন্টেলিজেন্স দরকার, সেই কাজটা আমি উইদাউট হিউম্যান এক্সিকিউট করতেছি। তো মেশিন লার্নিং আমি যদি বলি, যেহেতু আর্টিফিশিয়াল নিয়ে আমি আরও পরবর্তীতে কথা বলবো ইন ডিটেলস, আমি একটু পরে যাচ্ছি। সো আমি মেশিন লার্নিং নিয়ে যেটা বলছি যে মেশিন লার্নিং ইজ এ সাবসেট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট অ্যালাউস কম্পিউটার্স টু লার্ন ফ্রম ডাটা অ্যান্ড মেক ডিসিশনস অর প্রেডিকশনস উইদাউট বিং স্ট্রিক্টলি প্রোগ্রাম ফর এভরি টাস্ক। সো আমরা যারা প্রোগ্রামিং সম্পর্কে জানি তারা মোটামুটি এটা বলতে পারি যে আমি যদি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, আপনি যা ইনস্ট্রাকশন দিবেন কম্পিউটার বা প্রোগ্রাম ঠিক ততটুকুই কাজ করবে, তার চেয়ে বেশিও করবে না, কমও করবে না, রাইট? আপনি যদি ওকে বলে দেন যে 5+2 তাহলে কি রেজাল্ট আসবে 7, ও আপনাকে কিন্তু 7 রেজাল্ট দিবে, বাট কিসের উপর বেস করে দিয়েছে? কারণ ও জানে এটা হচ্ছে যোগটা হচ্ছে কি একটা অ্যারিথমেটিক অপারেটর, আর 5 আর 7 হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, বা মানে 5 আর 2 হচ্ছে ইন্টিজার। সো ওর লজিক অনুযায়ী ও কাজ করবে, ও এর চাইতে বেশি কিছু করবে না, কম কিছু করবে না। ওকে দিয়ে কিন্তু আপনি ওকে যা ডিরেকশন দেননি সেই কাজ কিন্তু করাতে পারবেন না। সো এইটাই অ্যাকচুয়ালি ডিফারেন্স তৈরি করেছে আপনার ট্রেডিশনাল প্রোগ্রামিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কাজ করে যেভাবে, সেটা হচ্ছে আপনার ওকে স্পেসিফিকলি বলতে হবে না যে এই কাজটা করো, যে 5+2 7 করো, এটা বলতে হবে না। ও হচ্ছে প্রেডিকশন রিলেটেড কাজগুলো, ডিসিশন মেকিং যেগুলো অ্যাকচুয়ালি হিউম্যানদের করার কথা, এই কাজগুলো করে। এই কারণেই মানুষের একটা কথা আসে যে আপনার রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হিউম্যানকে রিপ্লেস করবে কি না, বা আমাদের চাকরি কি ওদের দ্বারা রিপ্লেস হবে কি না। কারণ কি, যে কাজটা আগে হচ্ছে আপনি মানুষকে দিয়ে করতেন, ওই কাজটা আপনি চাইলে মেশিন লার্নিংয়ের মডেল দিয়ে করতে পারেন। সো আমরা মূলত যে কাজগুলো করি মেশিন লার্নিং দিয়ে সেটা হচ্ছে মেক ডিসিশন অর প্রেডিকশনস। ওকে, এবং এটার আরেকটা কথা যেটা পয়েন্ট সেটা হচ্ছে উইথাউট বিং স্ট্রিক্টলি প্রোগ্রামড, অর্থাৎ আপনি একদম এক্স্যাক্টলি ওকে এটার প্রোগ্রাম করেননি। সাপোজ আজকে বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হচ্ছে, এখন আপনি ওকে এটা তো বলতে পারবেন না যে বাংলাদেশ জিতবে এটা প্রিন্ট করো, বা ইন্ডিয়া জিতবে এটা প্রিন্ট করো, রাইট? সো কিন্তু আমাদের আর্টিফিশিয়াল বলি বা মেশিন লার্নিং বলি, এই মডেলগুলো কিন্তু এই কাজটা করতে পারে। খেলার স্কোর দেখে আপনাকে একটা প্রেডিকশন দিয়ে দিবে যে এই ম্যাচটা কি বাংলাদেশ জিতবে নাকি ইন্ডিয়া জিতবে। এই কাজটা আমরা কিন্তু হিউম্যানরাও করি। সাপোজ অনেকে আমরা যখন একটা খেলা দেখতে বসে আমাদের কিন্তু মনে মনে একটা কথা এসে পড়ে বা বলি যে হ্যাঁ বাংলাদেশ এত যেহেতু করছে বাংলাদেশ জিতবে। সো এই কাজটা মেশিন কিভাবে বুঝে? মেশিন তো আমাদের মতো কি বলবো সেন্টিমেন্ট বুঝে না, বা আদার্স কোনো সিনিয়র, ও অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বুঝে না, তাহলে কিভাবে বুঝে? ওকে, সো এইটার কাজটাই অ্যাকচুয়ালি করে মেশিন লার্নিং। আমরা একটু নেক্সটে যাই, মেশিন লার্নিং কাজ কিভাবে করে। বেসিক্যালি আমরা যদি ইন শর্ট বলি, মেশিন লার্নিংয়ের ধাপ হচ্ছে 3টা, যদিও আরও অনেক ধাপ আছে। আমি আজকে কোনো অ্যাকচুয়ালি টেকনিক্যাল কিছুতে যাচ্ছি না। ওকে, আজকে আমরা জাস্ট সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তা হচ্ছে ইনপুট ডাটা। ফার্স্ট অফ অল এটা কীভাবে কাজ করে, ইনপুট ডাটা। মেশিন লার্নিং মডেলকে আপনার ডাটা প্রোভাইড করতে হবে। প্রোভাইড ডাটা দ্যাট ইজ আপনার ইমেজ হতে পারে, নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে। দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে জাস্ট বললাম যে মডেল বা কম্পিউটার কিন্তু টেক্সট বুঝে না, তারপরও কি
ও অ্যাজ এ ডাটা টেক্সটকে নিয়ে কাজ করতে পারে, এমনকি ইমেজকে নিয়েও কাজ করতে পারে। দেন ট্রেন এ মডেল, ফার্স্ট ধাপে আমি কি করছি, ডাটা কালেক্ট করতেছি। সেকেন্ড ধাপে কি করছি, ট্রেন এ মডেল। সো একটা মডেলকে আমি ট্রেন করতেছি। ওকে, তো যেমন হচ্ছে আমি যদি একটু আপনাদের একটু কম্প্যারিজন বোঝানোর চেষ্টা করি, সাপোজ একটা ফুটবল প্লেয়ারকে আপনি কি করবেন, ট্রেনিং করান না, ট্রেনিং করিয়ে তাকে দিয়ে আমরা ভালো পারফরমেন্স আশা করি। সো একদম সিমিলার, আমরা হচ্ছে ওকে ডাটা দিই এবং ওকে ট্রেনিং করি, ট্রেনিং দেই, এই ডাটার থ্রোতে ওকে ট্রেনিং দিই, যার ফলে আমরা ওর থেকে এক্সপেক্ট করব যে ও যাতে ডিসিশন ভালোভাবে দিতে পারে বা প্রেডিকশন অ্যাকুরেটলি দিতে পারে। দেন হচ্ছে যে মেক প্রেডিকশন, দিন শেষে আমাদের ওর থেকে চাওয়া একটাই, প্রেডিকশন। দ্য মডেল ক্যান প্রেডিক্ট অর ক্লাসিফাই নিউ আনসিন ডাটা, ও অ্যাকচুয়ালি চাইলে আপনাকে সেলস ডাটাও প্রেডিক্ট করে দিতে পারবে যে আগামী মাসে সাপোজ সেলস কত আসবে, আমার একটি শপ আছে, এই শপে আগামী মাসে সেলস কত আসবে। বা ও আমাকে এটাও প্রেডিক্ট করে দিতে পারে যে আমার এই কাস্টমারটা কি আমার সার্ভিস কি কন্টিনিউ করবে নাকি আমার সার্ভিসটা অফ করে দেবে। তো এই কাজগুলো ও অ্যাকচুয়ালি করে থাকে। তো রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা বলি তাহলে যেটা বলতে হয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ওকে, যেমন আমরা যেটা সিরি, অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা ইউজ করি না কেন, এটা হচ্ছে মেশিন লার্নিংয়ের একটা এক্সাম্পল বলা যায়। বা আমি যদি একদম এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি বলতে চাই তাহলে আমি এটাকে বলবো এআই এর একটি প্রোডাক্ট। ওকে, দেন ফ্রড ডিটেকশন, এটাকে আপনি অ্যাজ এ মেশিন লার্নিং মডেলই রিপ্রেজেন্ট করতে পারেন, কজ এখানে আমার আদার্স স্টেক খুব একটা বেশি ইউজ হবে না, আমি চাইলে জাস্ট মেশিন লার্নিং দিয়ে এটাকে ডেভেলপ করতে পারবো। ফ্রড ডিটেকশন ইন ব্যাংকিংটা কি, সাপোজ একটা ব্যাংকে তো দিনে হাজার হাজার লক্ষ লক্ষ আপনার ট্রানজ্যাকশন হয়, বাট এই যে 1 লাখ ট্রানজ্যাকশনের মধ্যে একটা ট্রানজ্যাকশন ফ্রড হলো, এখন এই ফ্রডটা আপনি কি মানুষ দিয়ে ধরবেন নাকি কম্পিউটার দিয়ে বা প্রোগ্রাম দিয়ে ধরবেন। তো এই কাজটা আপনি চাইলে মেশিন লার্নিংকে দিয়ে করতে পারেন। দেন সেলফ ড্রাইভিং কার্স ডিটেকশন লেন্স অ্যান্ড অবস্ট্যাকলস। সো সেলফ ড্রাইভিং কার অ্যাকচুয়ালি শুধুমাত্র মেশিন লার্নিং নেই, এখানে আরও অনেক টেকনোলজি আসে। ওকে, যেমন মেশিন লার্নিং বলি, ডিপ লার্নিং বলি, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন বলি, হ্যাঁ, দেন হচ্ছে রিইনফরমেশন লার্নিং যেটা অ্যাকচুয়ালি মেশিন লার্নিংয়ের একটি পার্ট, অনেক কিছু আসে। দেন হচ্ছে গুগল ট্রান্সলেট ইমপ্রুভিং ওভার টাইম। ওকে, সো এটাও কিন্তু একটা মেশিন লার্নিংয়ের প্রোডাক্ট। দেন আপনার স্প্যাম ফিল্টার আইডেন্টিফাইং আনওয়ান্টেড ইমেলস, আপনার মেইল অবশ্যই আপনি দেখেছেন যে স্প্যাম থাকে, হ্যাঁ, স্প্যাম নামক একটা ফোল্ডার থাকে। সেই ফোল্ডারের কাজ কি, সেই ফোল্ডারের কাজ হচ্ছে যে যেই যেই মেল ও স্প্যাম হিসেবে আইডেন্টিফাই করবে ওইগুলোকে আপনার সামনে আনবে না, ও স্প্যাম নামক ফোল্ডারে পাঠিয়ে দেবে। এখন আপনার যদি ইচ্ছা হয় আপনি ওটা চেক করেন, আদারওয়াইজ না করেন। ওকে, এখন কথা হচ্ছে ওটা যে স্প্যাম, আমার প্রোগ্রাম কিভাবে বুঝে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মেশিন লার্নিংয়ের অ্যাপ্লিকেশন। কিভাবে, আমরা হচ্ছে এনএলপি ইউজ করি এখানে। এনএলপি হচ্ছে কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটার ধারা আমরা ল্যাঙ্গুয়েজকে প্রসেস করতে পারি। ল্যাঙ্গুয়েজকে প্রসেস বলতে আমি ভাইয়া শুরুতে কি বলেছি, সেলস, এখানে আপনার কি ডাটা থাকে কেমন, সংখ্যা থাকবে, অথবা অথবা হচ্ছে সাপোজ এলাকার নাম গুলশান, বনানী, হ্যাঁ, উত্তরা, তারপর হচ্ছে খিলগাঁও, এরকম এরিয়া থাকে। কিন্তু এই যে আমার দেশের নাম বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি, ঢাকা বাংলাদেশের রাজধানী, এই ধরনের প্যাসেজ কিভাবে ও ডিটেক্ট করবে। সো এটাকে প্রসেস করার জন্য আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করি। এটা কেবলমাত্র ইংরেজি ভাষা না, এটা বাংলা ভাষাতেও আমরা ইউজ করতে পারি। ওকে, দেন হচ্ছে নেটফ্লিক্স রিকমেন্ডিং শোস। ওকে, সো এটা শুধুমাত্র নেটফ্লিক্স না, আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, নেটফ্লিক্স বলেন, টুইটার বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি বলেন, বা আপনি যে এরকম অনলাইন স্ট্রিম যেগুলোতে আপনারা মুভি বা নাটক, ওয়েব সিরিজ দেখা যায়, এগুলোর যদি কথা বলেন, এগুলো অ্যাকচুয়ালি টিকে আছে এই মেশিন লার্নিংয়ের উপর। কীভাবে, রিজন হচ্ছে আপনার যদি কোনো একটা দেখতে, সাপোজ আপনি আজকে ইউটিউবে ঢুকলেন, হ্যাঁ, এখন আপনার যদি ভালো কিছু না পান, হ্যাঁ, বা আপনার যদি অনেক কষ্ট করে খুঁজতে হয়, তখন তো জিনিসটার প্রতি আপনার সময় দেওয়াটা কি কাইন্ড অফ কমে যাবে। এটা একটু ভালো উদাহরণ দেওয়া যায় ফেসবুকের উপর। যেমন সাপোজ আপনি একটু ভাবলেন 10 মিনিট একটু ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করি, আপনি 10 মিনিটের জায়গায় দেখবেন 30 মিনিট হয়ে গেছে। কেন হয়, কারণ ফেসবুক হচ্ছে আপনার ডাটার ওপর অ্যালগোরিদম ইউজ করে এটা বুঝে ফেলে আপনি কি দেখতে চান। দ্যাট মিনস আপনি একটা রিলস দেখছেন, পরবর্তী রিলস কী আসবে এটা আপনার ডাটার ওপর ডিপেন্ড করতেছে। আপনি যা দেখতে চান
ফেসবুক আপনাকে তাই দেখাবে। এই কারণে আপনি দেখবেন আপনার নিউজ ফিড একরকম, আমার নিউজ ফিড একরকম, আরেকজনের নিউজ ফিড দেখবেন একরকম। কারণ কি, আমরা যা দেখি বা দেখতে চাই ওরা আমাদের তাই দেখায়। এই কারণটার ফলে আমরা এইসব সোশ্যাল মিডিয়াতে এত বেশি সময় পাস করি। যদি এই জিনিসটা না থাকতো, আশা করি আমাদের মধ্যে কেউই খুব হ্যাঁ অবশ্যই ইউজ করতো, বাট এত বেশি ইউজ করতো না। সো আমরা একটু ডিফারেন্সটা দেখি, ডিফারেন্স বিটুইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। তিনোটা বিষয় ভাইয়া কাইন্ড অফ অনেকটা সিমিলার। ইনফ্যাক্ট বাংলাদেশে বলতে গেলে এটা আরও অনেক বেশি সিমিলার, কারণ বাংলাদেশ অ্যাকচুয়ালি মেশিন লার্নিং বলে ডেটা সায়েন্সের কাজ করে, ডেটা সায়েন্স বলে মেশিন লার্নিংয়ের কাজ করায়। চাচ্ছে ডেটা সায়েন্টিস্ট, বাট কাজ করাতে চাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইঞ্জিনিয়ারিং। সো আমরা একটু ডিফারেন্সগুলো একটু বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি। ওকে, artificial intelligence is a broad field of computer science focused on creating systems that can perform tasks like typically require human intelligence। যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা হিউম্যান ইন্টেলিজেন্সের প্রয়োজন, সেখানে আপনি হিউম্যান ইন্টেলিজেন্সকে বাদ দিয়ে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা একটা প্রোগ্রামের উপর বেস করে কাজটা করতে চাচ্ছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লাইক আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজকে বোঝা, রিকগনাইজিং ইমেজ, একটা ইমেজকে চেনা। যে সাপোজ হচ্ছে আমি একটি প্রজেক্ট করেছি, সাপোজ আমি এবং আমার দুইটা ফ্রেন্ডের ছবি দিয়ে একটা ডাটা সেট তৈরি করেছি। সো মডেলটা ছিল এরকম যে আমার মডেলটা হচ্ছে এটা প্রেডিক্ট করবে, আমি একটা ইমেজ ওকে আপলোড করে দিয়েছি, ও এটা প্রেডিক্ট করবে যে এই ছবিটা কার, আমার নাকি আমার আদার্স যে কোনো দুটা ফ্রেন্ডের। Then or making decisions, it includes areas like machine learning, robotics and expert systems. So machine learning আমরা যেটাতে আজকে আছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি পার্ট। ওকে, আমি যদি আর কিছু টপিক যদি এটাতে অ্যাড করতাম, আমি এটাকে এআই এর কোর্স বলে আমি এটাকে বলতে পারতাম, বাট কিছু টপিকের জন্য আমি এটাকে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং রেখেছি, কারণ এআই খুবই ব্রড। ওকে, এবং ইনিশিয়াল স্টেজে এআইটা অনেকের পক্ষেই আমি বলবো না, সরি টাফ বলবো না, বাট ফ্রিকোয়েন্সিটা ধরে রাখতে হয় আর কি। মেশিন লার্নিং বলি, মেশিন লার্নিং ইজ a subset of AI that enables systems to learn patterns from data. So আপনি কি করতেছেন, প্যাটার্ন দেখতেছেন, আপনি যাই দেখেন না কেন সব কিছু অ্যাকচুয়ালি প্যাটার্নে চলে। হ্যাঁ, আপনার হচ্ছে যদি সাপোজ ইতিহাসবিদের সাপোজ কোনো একটা আর্টিকেল দেখেন, ওদের কিন্তু অনেক কথা থাকে যে মানে এই একটা প্যাটার্ন, যে সাপোজ কথার কথা যেটা 100 বছর পর পর বিশ্বে যে কোনো একটা প্লেসে বড় ধরনের একটা ভূমিকম্প হবে, বা কোনো রাষ্ট্র মানে সাপোজ কোনো রাষ্ট্র যদি মানে জোরপূর্বক যদি সাপোজ ক্রিয়েট করা হয়, ওটার মেয়াদকাল থাকে 80 বছর। এটা এটা আমার একদম মানে কোথা থেকে দেখেছি, এটা মেবি আমি কোনো একটা সোশ্যাল মিডিয়াতেই পেয়েছি। এটা আমি সত্যতা আমি এখনও দেখি নাই যে এটা অ্যাকচুয়ালি কোনো ইতিহাসবিদের আছে কিনা, বাট থাকার কথা। এমনি তো হিস্টোরিতে এরকম অনেক প্যাটার্ন দেখা যায়। ওকে, বা দুর্ভিক্ষেরও একটা প্যাটার্ন আছে যে এত বছর পর পর। তো তাছাড়া আপনি যদি সেলসের দিকে তাকান, হ্যাঁ যারা হচ্ছে এখানে কেউ কি আছে যারা সেলস নিয়ে কাজ করে বা সেলসের সাথে কোনোভাবে জড়িত আছেন? আচ্ছা, তাহলে না থাকলে আমি বলি। ওকে, সাপোজ যারা হচ্ছে সেলস নিয়ে কাজ করে তারা যদি একটু দেখে, আমি লাইক কিসের কথা বলতে পারি, ধরেন জুস। ওকে, জুসটা চলে কখন, জুসের আর প্রোডাকশনটা কখন বেশি হয় বা সেলটা কখন বেশি হয়? অবশ্যই গ্রীষ্মকালে। শীতকালে কিন্তু এটা কম খাওয়া হয়, রাইট? তো আপনি যদি একটা কোম্পানির এই জুসের যদি 1 বছরের একটা গ্রাফ রেডি করেন, দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে কম সেলস, কম আসবে, মার্চে গিয়ে হচ্ছে সাপোজ একটু বাড়বে, এভাবে এভাবে করে গ্রীষ্মকালে যত সাপোজ যত হচ্ছে গরম পড়বে এগুলোর ডিমান্ড তত বেশি বেড়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে বিয়ের সিজন বলে একটা কথা আছে। বিয়ের সিজন কি, বাংলাদেশে সাপোজ বিয়ের যদি একটা প্যাটার্ন বলেন, দেখবেন মোস্ট অফ দ্য বলবো না, তবে মানুষ হচ্ছে শীতকালটাকে বেশি প্রেফার করে, রাইট? সো আপনি যদি বাংলাদেশে হচ্ছে যদি এটার যদি এই প্রোগ্রামটা হওয়ার যদি 10 বছরের ডাটা কালেক্ট করেন, দেখবেন এটা একটা প্যাটার্ন ফলো করে। আপনি জুস বলেন, বিয়ে বলেন, যদি রোড অ্যাক্সিডেন্টের কথাও বলেন, এখানেও আপনি অবশ্যই যখন ডেটা অ্যানালাইসিস করবেন দেখবেন একটা প্যাটার্ন ফলো করতেছে। ওকে, then pattern from data and improve their performance over time without being explicitly programmed. So
সেম কথা, যেটা হচ্ছে ওরা ওভার ওরা হচ্ছে টাইমের পর হচ্ছে পারফরমেন্স অ্যাকচুয়ালি ওদের বেটার হতে থাকে। দেন ইট পাওয়ার্স অ্যাপ্লিকেশনস লাইক রিকমেন্ডেশন সিস্টেম ফর ডিটেকশন অ্যান্ড স্পিচ রিকগনিশন। দেন হচ্ছে ডাটা সায়েন্স। Data science is the interdisciplinary field that focuses on extracting insights and knowledge from structured and unstructured data. Structured আর unstructured অ্যাকচুয়ালি কি? আমরা যদি ভাই টেবুলার ফর্মের কথা বলি বা এক্সেল শিটের কথা, গুগল শিটের কথা বলি, এগুলোকে আমরা বলি স্ট্রাকচার্ড ডাটা। ওকে, সো সেমি স্ট্রাকচার ডাটা হচ্ছে আপনার জেসন ফাইলগুলোকে বলা হয়, এবং ইমেজ টেক্সট এগুলোকে বলা হয় আনস্ট্রাকচার ডাটা। সো দুই ধরনের ডাটা সেট নিয়েই কাজ করে। ইট কম্বাইন্স ডাটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং অ্যান্ড ডোমেন এক্সপার্টিস টু সাপোর্ট ডিসিশন মেকিং অ্যান্ড সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। সো মেশিন লার্নিং থেকে অ্যাকচুয়ালি আমরা অ্যানালাইসিসটা একটু কম আশা করি। ওকে, আমি যদি একদম সহজ অর্থে বলি, ডেটা সায়েন্সের অ্যাকচুয়ালি কাজটা কি? ও হচ্ছে ডেটা অ্যানালাইসিস করবে, ডেটা অ্যানালাইসিস করে একজন ডেটা সায়েন্টিস্ট আপনার প্যাটার্ন ফাইন্ড আউট করবে, আপনাকে ডিসিশন মেক করে দেবে, যার ফলে এই পজিশনগুলা আপনার হচ্ছে বড় বড় কোম্পানিতে বোর্ড মেম্বারও হয়ে যায়, কারণ তাদের ডিসিশনের উপর অনেক কিছু ম্যাটার করে। সাপোজ একটা কোম্পানি হচ্ছে একটা প্রোডাক্ট লঞ্চ করবে, তখন কিন্তু যে ডাটা সায়েন্স বলেন, বিজনেস অ্যানালিস্ট বলেন, তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়, তাকে আস্ক করা হয় আপনি অ্যানালাইসিসটা করেন, আমাকে রিসার্চটা করে দিন। ঠিক আছে, ইট কম্বাইন্স ডেটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স। ও স্ট্যাটিস্টিক্সও থাকে, মেশিন লার্নিংও থাকে, এবং ডোমেন বলতে যেটা আপনি হচ্ছে হেলথ ডোমেন বলেন, হেলথ ডোমেন বলতে এখানে অ্যাকচুয়ালি সেক্টরকে বোঝানো হচ্ছে। সো হেলথ সেক্টরে কিন্তু ডাটা সায়েন্স বলেন বা মেশিন লার্নিংয়ের কাজ আছে। কীভাবে? আপনি চাইলে হার্ট ফেলিয়ার প্রেডিকশন করতে পারেন যে এই পেশেন্টটার হার্ট ফেলিয়ার আগামী মাসে কি করবে কি করবে না। ডায়াবেটিস প্রেডিকশন বলেন, হার্ট প্রেডিকশন বলেন, ব্রেন এমআরআই যে এক্স রে রিপোর্টটা বা এক্স রে রিপোর্ট বলেন, এটাকেও প্রেডিক্ট করা যায় যে কোনো ডিজিজ আছে কি না। ওকে, এবং আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখেছেন যে, এবং ওরা খুব ভালো ভালো মানে যেটা অ্যাকচুয়ালি ডাক্তারদের পক্ষে পসিবল হয় না, কিছু ক্ষেত্রে এমন দুই একটা রেজাল্টও পাওয়া গিয়েছে। ওকে, সো এটা হচ্ছে এখনও যে আমি বলবো না যে একদম ডাক্তার বাদ দিয়ে আমরা এটা স্টার্ট করতে চাচ্ছি, এখনও ওই পর্যায়ে পৌঁছায়নি, তবে মেডিকেল সেক্টরে এর একটা অবদান আছে। ওকে, এবং এটা এই জন্য করা হচ্ছে না যে ডাক্তারদের রিপ্লেস করা হবে, ডাক্তারদের কাজ সহজ করার জন্য। ওকে, যেমন আপনারা হয়তো জানেন যে বর্তমানে সাপোজ রোবট দিয়ে অপারেশন স্টার্ট হয়েছে। হ্যাঁ, ভার্চুয়াল মেথড ইউজ করে তারা করতে এটা সক্ষম হয়েছে। তো ওটাই হচ্ছে এর অ্যাকচুয়ালি কাজ। ওকে, রবটিক্সও বলতে পারেন। আচ্ছা, আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। আপনারা কি ভাই ক্লিয়ার হয়েছেন তিনটা ডিফারেন্স সম্পর্কে? অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ব্রড। এখানে কম্পিউটার ভিশন বলেন, আপনার হচ্ছে এলএলএম থাকবে, ওকে, রবোটিক্স থাকবে। রবোটিক্সটা কিন্তু এআই এর মধ্যে পড়তেছে। এমএল ইঞ্জিনিয়ার থেকে মেনলি আশা করা হবে আপনার মডেলটার বেটার হতে হবে। ওকে, এবং মডেল নিয়ে বেসিক্যালি কথা থাকে। তাছাড়া হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেম, এগুলো তো ডেভেলপ করতে জানতে হবে। ডেটা সায়েন্স অ্যাকচুয়ালি মেশিন লার্নিং প্রয়োজন হয়। ওকে, এবং ডোমেন নলেজ, সে যে একটা বিজনেস সম্পর্কে একটা ডিসিশন দিবে, তার তো সেই বিজনেস সম্পর্কে অবশ্যই জানতে হবে। আপনি আজকে মেডিকেল সেক্টরে কাজ করলে মেডিকেলের ইনফরমেশন জানতে হবে। ওকে, এবং ইনফ্যাক্ট মেডিকেলে যারা ডাক্তার অলরেডি, তাদেরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এলএলএমটা বর্তমানে প্রয়োজন পড়তেছে। ওকে, তো আমার রিসেন্টলি একজনের সাথে কথা হয়েছে। দেন আমি যদি আর একটু ডিফাইন করি, সেলস বলেন, সেলসে ডেটা সায়েন্স বলেন, এমএল বলেন, কাজ আছে। ওকে, আপনি এন্টারটেনমেন্ট বলেন, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, এগুলোতেও আছে। আপনি যদি হচ্ছে কি বলা যায়, ওয়েদার প্রেডিকশনের কাজ আছে। আপনি সাপোজ যে কোনো একটা সেক্টরের নাম নিতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করব ওইটার একটা অ্যাপ্লিকেশনের কথা, যেখানে হচ্ছে মেশিন লার্নিংটা ইউজ হতে পারে। কার ইন্ডাস্ট্রিতেও, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতেও ইউজ হচ্ছে, মোবাইলেও ইউজ হচ্ছে। ওকে, আপনি যে সাপোজ একটি ফোন নিচ্ছেন, ফোন নিয়ে যে ক্যামেরাটা অন করলেন, আপনার যে ফেসটা ডিটেক্ট করলো, এই ডিটেক্টটা করলো কিসের মাধ্যমে? ওকে, সো এখানে অনেক জায়গায় হচ্ছে আমাদের এআই বলি, এমএল বলি ইউজ হচ্ছে। অনেকটা আমরা জানি, অনেকটা আমরা জানি না। সো আমরা এখন ভাই অ্যাকচুয়ালি কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা আপনাদের বলেছি। আমি হচ্ছে জাস্ট কিছু প্রিভিয়াস প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, বলা যায় না, স্ক্রিনশট দেখাবো। ওকে, এগুলো প্রত্যেকটাই আপনাদের করানো হবে। যেমন এটা একটা সিম্পল প্রজেক্ট, প্রেডিক্ট কাস্টমার চান, এটা খুবই প্রয়োজন। এটা কেন প্রয়োজন? এটা হচ্ছে একটা ব্যাংকের ডাটা সেটের উপর বেস করে
তৈরি করা। সাপোজ আপনি একটি সার্ভিস সেল করছেন বা একটা বিজনেস স্টার্ট করেছেন। আমরা জানি নিউ কাস্টমার তো একটা কাস্টমার আনতে যেই কস্ট যায়, ওকে, সেই কাস্টমারটা যদি আপনার চলে যায় তাহলে কি আপনার লস না? রাইট? সাপোজ আপনি একজনকে দিয়ে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করালেন, হ্যাঁ, আপনি হচ্ছে আপনার কাজ হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট করে দিলেন। এখন ব্যাংকে অ্যাকাউন্ট করে দিলেন কিন্তু সে 3 মাস পর অফ করে দিল, বা আপনি আপনার এরিয়াতে ওয়াইফাই প্রোভাইডার, আপনি ওয়াইফাই সার্ভিস দিচ্ছেন, বাট 2 মাস পর একজন কাস্টমার আপনার সার্ভিস অফ করে দিল, তাহলে কি আপনার বিজনেস অবশ্যই লসে যাবে, রাইট? সো এই জিনিসটা থেকে বাঁচতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কাস্টমার চার্জ। সো এটা অ্যাকচুয়ালি ব্যাংকের ডাটা সেটের ওপর, যেমন আপনি হচ্ছে এখানে যদি ক্রেডিট স্কোর, জিওগ্রাফি, জেন্ডার, এজ, টেনুয়ার, হ্যাঁ, যে কত বছর ধরে আছে, ব্যালেন্স, নাম্বার অফ প্রোডাক্টস, কয়টা সার্ভিস নিচ্ছে, ক্রেডিট কার্ড আছে কিনা, অ্যাক্টিভ মেম্বার কিনা, তার স্যালারি কত, এটা যদি সাবমিট করেন ও আপনাকে বলে দেবে প্রেডিকশন কি চান নাকি নট চান। সো আপনার মডেল যদি বলে চান, দ্যাট মিনস অবশ্যই আপনি তাকে ধরে রাখতে চাইবেন। আজকে সাপোজ আপনি ধরেন 2টা সিম ইউজ করতেছেন, গ্রামীণ বলেন, বাংলা লিঙ্ক বলেন, ওকে, ইউজ করতেছেন। এখন আপনি যদি গ্রামীণটা অফ করে দেন, এটা কি গ্রামীণ কোম্পানির লসটা? অবশ্যই লস। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি একা অফ করলে কি আসে যায়, বাট আপনার জায়গায় যদি আরও 10 লক্ষ মানুষ করে ফেলে, তো এটা একটা কোম্পানির কাছে বড় একটা ধাক্কা বলা যায়। সো এই কারণে তারা কি করে, তারা এরকম চার্নের মডেল ইউজ করে, এবং এই মডেলটা ইউজ করে যেটা তারা দেখে, যেই সকল কাস্টমার এই চার্নের মধ্যে পড়বে তাদের হচ্ছে এক্সট্রা কিছু বেনিফিট আপনার দিতে হবে যাতে সে আপনার সার্ভিসটা নেওয়া অফ না করে। তাছাড়া আপনারা যে শুধুমাত্র যে চার্নের ক্ষেত্রেই টেলিকম ইন্ডাস্ট্রিটা ইউজ করে এমন না। সাপোজ আপনি আজকে এমবি বেশি ইউজ করেন, ইন্টারনেট প্যাকেজ বেশি কিনেন, আপনাকে কিন্তু ইন্টারনেটের প্যাকেজই দিবে। আরেকজন হচ্ছে টক টাইম বেশি ইউজ করে, তাকে কিন্তু টক টাইম দিবে, ওকে। ওরা হচ্ছে ইউজার বুঝে অফার দেয়, ওকে, এবং চাইবে যাতে আপনি আরও বেশি খরচ করেন। এটা হচ্ছে বিটকয়েন ক্লোজ প্রাইস প্রেডিকশন। এটা হচ্ছে আমরা হয়তো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি। বিটকয়েন, জি ভাইয়া। আহ, নাদিয়া ভাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমি যদি ভাই এটার কথা বিটকয়েন বলি বা এটা বলি, দুইটাতে একটা তো আমরা ডাটাবেস ইউজ করিনি, ওকে। তবে আমরা হচ্ছে এখানে ডাটাবেস যদি ইউজ করি, আমরা চাইলে মাইএসকিউএল অথবা মঙ্গোডিবি ইউজ করতে পারি। এমন না যে শুধুমাত্র এই দুইটাই করা যাবে, চাইলে আপনি সকল ডাটাবেস ইউজ করতে পারেন, ওকে। বাট আমি হচ্ছে পার্সোনালি যদি দুইটা ডাটাবেসের নাম নিই, তার মধ্যে হচ্ছে মাইএসকিউএল থাকবে এবং মঙ্গোডিবি থাকবে। তার কারণটা যদি আমি একটু বলি, আচ্ছা সাদমান ভাই, আমি জাস্ট এটার অ্যান্সারটা একটু দিয়ে নিচ্ছি, ওকে। সো মাইএসকিউএল হচ্ছে এই কারণে থাকে, কারণ যখন আপনি সাপোজ জব করতে যাবেন, অনেক ক্ষেত্রে হচ্ছে এসকিউএলটা আপনার থেকে চাই, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে যে এসকিউএলের স্কিলটা আপনার নিড হয়, এই কারণে আমরা মাইএসকিউএলটা দেখাই। আদারওয়াইজ আপনি যদি সাপোজ ওয়েব ডেভেলপমেন্টে কাজ করেন বা আদার্স আপনার যদি স্পিডের উপর আরও কিছু কোয়ারি থাকে যে আমার এই বিষয়গুলোও দরকার, ইন দ্যাট কেস আমরা মঙ্গোডিবিতে শিফট হই। বুঝতে পেরেছেন ভাইয়া? তবে এই প্রজেক্ট যেটা দেখছেন এটার সাথে আমরা চাইলে খুব ইজিলি, এবং এটা করে দেখানো হবে যে এটার সাথে আমরা ডাটাবেস কিভাবে কানেক্ট করতে পারবো, পাইথনের থ্রুতে খুব ইজিলি কানেক্ট করা যায়। জি ভাইয়া। সাদমান ভাইয়া। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে ভাইয়া, আপনি যখন আমরা হচ্ছে মাইস্কুলটা কেন বলতেছি, যখন হচ্ছে সাপোজ আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে যাবেন, আমি যদি একটু পার্সপেক্টিভ চিন্তা করি, অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এসকিউএলটা জানা থাকা প্রয়োজন হয়, ওকে। তো এবং আপনার থেকে কিন্তু কোম্পানি কিন্তু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করাবে না, এই কারণেই মূলত হচ্ছে মাইস্কুলের কথা বলা হয়েছে। এবং আমরা অ্যাকচুয়ালি ভাই কোনো কিছুতেই কিন্তু একটাতে সীমাবদ্ধ থাকবো না, ওকে। সাপোজ আমি আপনাকে একটি শিখিয়ে দিচ্ছি, এখন আপনি যদি সাপোজ চিন্তা করেন যে যদি আপনি মাইস্কুল পারেন, আপনি যেটা বললেন পোস্টার, এটা শিখতে কিন্তু আপনার খুব বেশি কষ্ট হওয়ার কথা না,
তো কাইন্ড অফ এগুলো অনেকটাই সিমিলার। ওকে, তো এটাই হচ্ছে, আপনি যদি জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাই চিন্তা করেন, আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন তখন কিন্তু আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার আগের মতো কষ্ট হয় না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখতে একটু কষ্ট হয়। তবে পাইথন হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে শিক্ষার জন্য একটা বেস্ট চয়েসের মধ্যে একটা, যদিও আমরা অনেকে সিটাকে প্রেফার করি, যারা সিএসসি স্টুডেন্ট তারা অ্যাকচুয়ালি আমরা সি দিয়ে স্টার্ট করি, তার কারণ অ্যাকচুয়ালি আছে। আচ্ছা, তো আপনাদের ভাইয়া কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আচ্ছা, সো বিটকয়েন যেটা বলতেছিলাম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং ফোকাসড করা হয়েছে, এ কারণে ডাটাবেজ অ্যাড করা হয়নি। তবে কয়েকটাতে আছে যেটাতে ডাটাবেজ অ্যাড করা হয়েছে, ওটা প্রয়োজন। আমি যেটা বললাম আর কি আপনাদের মাত্র, যে আমি অ্যাকচুয়ালি যখন করাবো তখন হচ্ছে আমি ডাটাবেজ অ্যাড করানোটাও দেখিয়ে দিব। আচ্ছা, সো এটা হচ্ছে বিটকয়েন ক্লোজ প্রাইস প্রেডিকশন। আমরা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যারা জানি যে এটা হচ্ছে কাইন্ড অফ একটা শেয়ার মার্কেট। সো আমরা হচ্ছে এটার ক্লোজিং প্রাইসটা জানতে চাচ্ছি। এখন ক্লোজিং প্রাইসটা জেনে আমাদের লাভ কি হবে? আপনি একটি শেয়ার সাপোজ কিনলেন 100 টাকায়, এখন ওটা হচ্ছে ক্লোজিং প্রাইস কত আসবে? 110 আসবে, না 98 আসবে, না 90 আসবে, না 120 টাকা আসবে? এটা এমন না যে ক্লোজিং প্রাইস দিয়ে আপনার সেল করতে হবে। তবে আপনি চাইলে সেল করতে পারেন। এখন আপনার জানার প্রয়োজন, বা আপনি তো অবশ্যই ট্রেডিং যেহেতু করতে আসছেন, আপনার প্রফিট দরকার, রাইট? এখন আপনার সাপোজ নলেজ কম আছে, আপনি এটা ইউজ করে সাপোজ এটা জানতে পারবেন, যেটা মাত্র বললাম যে ক্লোজিং প্রাইসটা কত হবে, ওইটার উপর বেস করে আপনি চাইলে ডে ট্রেডিং করতে পারবেন। ডে ট্রেডিং অ্যাকচুয়ালি ট্রেডিং কিন্তু ভাইয়া বাংলাদেশে ইল্লিগাল। এটা হচ্ছে জাস্ট আমরা লার্নিং পারপাসে শিখতেছি। ওকে, এবং এটা আমি মোটামুটি ভালোভাবে চেক করেছি। এবং ফার্স্টে হচ্ছে যে অবস্থায় ছিল, এটা বলা যায় যে এটা কাইন্ড অফ রেজাল্ট ভালো দিচ্ছিল, মডেলের আউটকাম ভালো আসতেছিল, বাট রিয়েল লাইফে ভালো ওয়ার্ক করতেছিল না। বা পরবর্তীতে আমি আরও এটার উপর আরও কিছু কাজ করে এখন এমন একটা অবস্থায় আছে যে আশা করি এটা রিয়েল লাইফেও ভালো রেজাল্ট দিবে। তারপরও শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি, বা শেয়ার মার্কেটের চেয়ে আরও বড় আনসার্টেইন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, কখন কি হয় বলা খুব টাফ। তারপরও দিন শেষে একটা প্যাটার্ন ওরা অবশ্যই ফলো করে। এটা হচ্ছে কমেন্ট সেন্টিমেন্ট অ্যানালাইসিস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর করা। এটা হচ্ছে মেবি একটা ইউটিউব একটা নাটকের ওপর বেস করে। ভালো লাগছে, অসাধারণ হয়েছে নিশু ভাই। এটা আপনার সেন্টিমেন্ট কি, আপনি নেগেটিভ কমেন্ট দিয়েছেন নাকি পজিটিভ কমেন্ট দিয়েছেন, এটা হচ্ছে প্রেডিক্ট করবে। ওকে, এখন কথা হচ্ছে ভাই, এই যে আপনি যদি একটা একটা করে এভাবে যদি চেকই করতে হয়, তাহলে তো আর এটার কোনো অ্যাকচুয়ালি কাজ থাকবে না, রাইট? কারণ আপনার তো এটা এমনভাবে সেট করতে হবে যাতে অনেকগুলো আপনি একসাথে করতে পারেন। এখানে জাস্ট বিগিনিং অবস্থায় আমরা জাস্ট যেটা স্ক্রিন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেভাবে আপনি চাইলে চেক করতে পারেন, যে যে কোনো একটা কমেন্ট দিলেন ও আপনাকে বলে দেবে এটা কি পজিটিভ আর নেগেটিভ। সো এই প্রজেক্টগুলো, আচ্ছা আচ্ছা, এটা একটা আছে। এটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আমাদের তিনজনের ছবি নিয়ে আমি এটা একটা ইমেজ প্রেডিকশনের একটা মডেল তৈরি করেছিলাম, এবং এটা থেকে কিন্তু অ্যাকচুয়ালি এত ভালো রেজাল্ট আশা করা যায় না, এবং এত ভালো রেজাল্ট আসেও নাই। কিছু কিছু ক্ষেত্রে 90 পাস করে রয়েছে, কিছু ক্ষেত্রে 60ও ছিল। কারণ মেন প্রবলেম হচ্ছে ডাটা, আপনি কয়শো ডাটা দিবেন। ওকে, জি ভাইয়া। নাদিয়া ভাই, আপনি মেবি কিছু বলতে চাচ্ছেন? না, নো প্রবলেম। হ্যাঁ, আমরা হচ্ছে ডিপ্লয় করতে ফ্লাস্ক এবং স্ট্রিমলেটটা ইউজ করব। থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে যেটা মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার ডাটা সেট কম। কারণ একটা ইমেজের যদি কথা বলি, সাপোজ যেই প্রিটেন্ড যে মডেলগুলো আছে। জি, জহির ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, জি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ভাই কোর্সটি মোটামুটি ওভারঅল সবার জন্যই তৈরি করা। আমরা হচ্ছে পাইথন ইনস্টলেশন থেকে স্টার্ট করব, দ্যাট মিন্স একদম বিগিনিং থেকে, যাতে যার নলেজ নেই সেও জানতে পারে, শিখতে পারে, এবং যার নলেজ আছে সেও শিখতে পারে। যাদের নলেজ আছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আপনি সাপোজ এক জায়গায় শিখেছেন বা সামহাও শিখেছেন,
তো তারপরও কি, আমি যদি বলি, আমি যদি সাপোজ 2 ঘন্টার একটা ক্লাস নিই, সে যদি একটা 2 ঘন্টার ক্লাস নেয়, 7টা জিনিস আমাদের সেম থাকবে বা 8টা জিনিস আমাদের সেম থাকবে, দুইটা কিন্তু ডিফারেন্স হবে। দ্যাট মিনস আপনি যদি এখানেও মন দিয়ে ক্লাসগুলো করেন, অবশ্যই আপনি দুইটা জিনিস নতুন শিখতে পারবেন। ঠিক আছে। আর আমি হচ্ছে এটা আজকে বলে বলে দিচ্ছি আর কি। আমরা দেখা গিয়েছে ক্লাসের বাইরেও যে দেখা গিয়েছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু স্পিড সেম থাকে না। কিছু স্টুডেন্ট থাকে যাদের একটু গ্র্যাব করতে কষ্ট হয়, কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে আরও বেশি চায়। সো আপনাদের সাথে হচ্ছে আমরা মোটামুটি বলতে পারেন 1-to-1 কনভারসেশনও হবে। তো তখন হচ্ছে আমরা আশা করি যে প্রত্যেককে যাতে ভালো একটা নলেজ নিতে পারে, আমরা এই জিনিসটি চেষ্টা করি। ওকে। সো আমি যেটা বলতেছিলাম যে প্রি টেন মডেলে সাপোজ ইমেজ ইউজ হচ্ছে 60 লক্ষ, 14 লক্ষ, 60 লক্ষ, 50 লক্ষ। আমি ইউজ করতেছি মাত্র 20টা, 40টা। সো এখানে একটা হিউজ ডিফারেন্স। সো এটাতে আমি প্রি 10 মডেল ইউজ করেছি। ওকে। তারপরও বলবো না যে অনেক ভালো আসছে, এটা বলা যাবে না। আচ্ছা, তো এছাড়াও কিন্তু আরো অনেক প্রজেক্ট আছে, হ্যাঁ। যেমন হচ্ছে আপনি চাইলে অ্যাটেন্ডেন্স সিস্টেম করতে পারেন। আইরিশ অ্যাটেন্ডেন্স সিস্টেম, ফেস, এগুলো হচ্ছে কাইন্ড অফ কমন প্রজেক্ট। এটা অনেকে আমরা ভার্সিটি ফাইনাল ইয়ারে আমি আরও আগের থেকে আমরা দেখা গেছে এই ধরনের প্রজেক্ট সাবমিট করে থাকি। যা হচ্ছে যে ফেস রিকগনিশনটা অ্যাকচুয়ালি কমন, আইরিশটা নিয়ে একটু মানুষ কম কাজ করে। ওকে। আইরিশটাও শিখতে পারবেন। আচ্ছা, আমরা এখন একটু টেকনিক্যাল স্কিলগুলো জেনে নিই। ওকে। টেকনিক্যাল স্কিল, তা হচ্ছে শুরুতে পাইথন। এখন হচ্ছে বলা যায় 90%-এর উপর হচ্ছে মানুষ কাজ করে পাইথন দিয়ে। এর আগে কিন্তু আর ছিল, আর স্টিল নাও আছে, রিসার্চ পারপাসে কিছু কিছু ক্ষেত্রে আরটা প্রয়োজন হয়। আমি যখন হচ্ছে আপনার ডাটা সায়েন্সে মাস্টার্স করেছি, আমারও কিন্তু আর শিখতে হয়েছে। ওকে। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের জন্য শিখতে হয়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু মোস্ট অফ দ্য কেস আমরা পাইথন নিয়েই কাজ করি এবং এই কোর্সে কিন্তু শুধুমাত্র পাইথন আছে। ওকে। সো আমরা ফার্স্টে পাইথন শিখবো। পাইথনের পাশাপাশি আমাদের ডেটা অ্যানালাইসিস শিখতে হবে। আচ্ছা ভাই, আপনাদের আমি হ্যান্ড রেজ দেখতেছি, আপনাদের যাদের কোয়ারিজ আছে কাইন্ডলি আস্ক করেন। ওকে। হাসিবুল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? হাসিবুল ভাইয়া, আমি শুনতে পাচ্ছি ভাই, আপনার রেজ হ্যান্ড আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়া কন্টিনিউ করছি। ওকে। সো দেন হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস করতে হবে। ওকে, এটা কিন্তু মাস্ট। আপনি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং করেন, ডেটা অ্যানালাইসিস শিখেন, অথবা ডেটা সায়েন্স বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এটা আপনার অবশ্যই করতে হবে। ওকে। অনেক ক্ষেত্রে দেখি এটা অনেক স্কিপ করে, বাট এটা স্কিপ করলে হবে না। কজ আপনি হচ্ছে ডাটা যে প্রিপ্রসেস করবেন, অবশ্যই আপনার ডাটা সেট, আপনি যে ডাটা দিয়ে মডেলকে ট্রেন করবেন, ওই ডাটাটা তো আপনার রেডিমেড না। কাইন্ড অফ কি, যে আপনার জাস্ট মডেলে দিলেন, মডেল ট্রেন হয়ে প্রেডিকশন দিয়ে দিল, এরকম না। এই মডেলকে তো আপনার পারফেক্ট করতে হবে আপনার মডেলের জন্য, রাইট? ডাটা প্রিপ্রসেস করে এমন একটা ডাটা দিতে হবে আমার মডেলকে, যাতে আমার মডেলটা ভালোভাবে ট্রেন হতে পারে। ওকে। সো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাটা প্রিপ্রসেস। বাট ডাটা অ্যানালাইসিস যদি বলি, এটাকে ডাটা সায়েন্সের বা মেশিন লার্নিং যখন সিকোয়েন্স আসবেন, তখন এটাকে বলা হয় এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, ইডিএ। ওকে। সো এখান থেকে আমরা যা করি, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যানালাইসিস করে প্রত্যেকটা ফিচার হোক বা যে যে ইম্পর্টেন্ট ফিচার আছে, এগুলোর থেকে ইনসাইট বের করার চেষ্টা করি। আমাদের টার্গেট থাকে ডাটাকে ইনফরমেশনে ট্রান্সফর্ম করা। ওকে। ডাটা থেকে আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা ইনফরমেশন চাই। ওকে। যেমন এটার থেকে আমি অনেক ইনফরমেশন বের করতে পেরেছিলাম। হ্যাঁ। যেমন সাপোজ একটা ডিসিশন আপনি দিতে পারবেন। অনেক সময় দেখবেন কি জানেন, আপনার কাছে মনে হচ্ছে একটা যে আচ্ছা এটা, বাট যখন আপনি অ্যানালাইসিস করবেন, ইডিএ করবেন, দেখবেন ডিসিশন উল্টা হয়ে গেছে। ওকে। ডাটা ভিজুয়ালাইজেশন, এটা আমাদের অবশ্যই করতে হয়। ওকে। ডাটা ভিজুয়ালাইজেশন, এটা আপনার বার প্লট বলেন, হিস্টোগ্রাম বলেন, পাই চার্ট বলেন। ওকে। আমাদের মোটামুটি এটা করতে হবে, যদিও আমাদের মেন ফোকাস থাকবে মেশিন লার্নিং, ডিপ লার্নিংয়ের ওপর। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। ওকে। আমি বলবো না যে আমরা খুব বেশি ডিপলি শিখবো। জি ভাইয়া। না না, প্রবলেম নেই। আর না ভাই, আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সে যাব না।
আমরা হচ্ছে যেটা করব, অ্যালগোরিদম হচ্ছে কোন অ্যালগোরিদম কিভাবে কাজ করে, মেবি 9টা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে ওইটা দেখাবো। ওকে, বাট আমরা হচ্ছে ম্যাথটা ইগনোর করতেছি। জি হাসিবুল ভাইয়া। জি। না ভাইয়া, অ্যাকচুয়ালি আমি যদি বলি মেশিন লার্নিংয়ের জন্য যে পাইথন খুব বেশি অ্যাডভান্স শিখতে হয় এরকমটা না কিন্তু। ওকে, আমরা হচ্ছে বলা যায় আপনি পাইথনের যা যা টপিকস বলবেন সাপোজ, হ্যাঁ, সব কিছুই থাকবে। ওকে, তবে আমি এটা বলবো না আমরা মোটামুটি 50টার মতো প্রবলেম সলভিং করব। ওকে, বাট যেহেতু এটা হচ্ছে মেশিন লার্নিং কোর্স, এই কারণে আমরা পাইথনটাকে একটা সীমিত রাখার চেষ্টা করেছি। তারপরও হচ্ছে আমাদের পাইথনের উপরেই জাস্ট মেবি 6টা ক্লাস থাকবে। ওকে, তো পাইথনের হচ্ছে টপিক বলতে গেলে আপনার যা যা আছে, প্রিন্ট ফাংশন আমরা 4টা প্রিন্ট ফাংশন শেখাবো, তাছাড়া হচ্ছে বিভিন্ন অপারেটর আছে, প্রত্যেকটা অপারেটরই শেখানো হবে, লুপ দুইটাই শেখানো হবে, লিস্ট বলি, টাপল বলি বা ডিকশনারি, হ্যাঁ, সেট, তাছাড়া ম্যাথ মডিউল, মোটামুটি এটা আশা করি দেখতে পারবেন আর কি, আমি দেখাবো। ওকে, তো মোটামুটি সব কিছুই আছে। তারপর আমি এটাকে কেন অ্যাডভান্স বলি না, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইলে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং হতে চাইলে এটার পিছনে আরও অনেক সময় দিতে হবে বা আরও অনেক শিখতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। এই কারণে আমি জাস্ট এটাকে অ্যাডভান্স বলি না। ওকে, আশা করি ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা, সো স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন আমরা ভাই কতটুকু শিখবো, যতটুকু না হলেই না। ওকে, কারণ আপনি যখন ইডিএ করবেন, প্রিপোসেস করবেন, আপনার তো বিভিন্ন টার্ম আসবে, হাইপোথিসিস কি বা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, হ্যাঁ। তো এইসব বিষয় আমরা যদি না জানি, থিওরিটিক্যাল না জানি, আমরা কিন্তু একটা প্রবলেমে পড়বো। আপনি হচ্ছে কোড কোড করে আপনি বের করে ফেললেন, হ্যাঁ, বাট এটাকে আপনি জাস্টিফাই করতে পারতেছেন না যেটা অ্যাকচুয়ালি কি, তাহলে কিন্তু হবে না। আপনি যা করেছেন তা আপনি কপি করে করেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনার সেটার এক্সপ্লেন করার ক্ষমতা, অ্যাবিলিটি আপনার থাকতে হবে। ওকে, আচ্ছা, হাসিবুল ভাইয়া আপনাকে আমি দেখতেছি রেজ হ্যান্ড করতে, বাট আপনি ভাইয়া অ্যাকচুয়ালি মুটে আছেন, যার ফলে আমি শুনতে পারছি না। দেন হচ্ছে মেশিন লার্নিং। হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া, এগুলা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ফার্স্টেরটা কি বলেছেন কাইন্ডলি একটু বলবেন? না ভাইয়া সরি, ট্যাবলুটা এখানে থাকবে না, আমরা হচ্ছে ডেটা সায়েন্সের কোর্সে ট্যাবলুটা আছে। ওকে, বাট এখন ভাই আমরা ট্যাবলুর পরিবর্তে পাওয়ার বিআই এটা শিখাচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজনে আমরা ডেটা সায়েন্সের ব্যাচে আপনাকে বা আমাদের পাওয়ার বিআইয়েরও জাস্ট ব্যাচ আছে, ওইখান থেকে আপনাকে পাওয়ার বিআইটা শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ এগুলো তো, হ্যাঁ এগুলো তো থাকবেই। এগুলো হচ্ছে আমাদের অ্যানালাইসিস, ভিজুয়ালাইজের মধ্যেই এই দুটা থাকবে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে মডিউলটাও দেখাবো, এটা শেষ করে ইনশাল্লাহ মডিউলটা দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হতে পারবেন। সো মেশিন লার্নিং এ হচ্ছে ভাই বলা যায় আহ, 3টা আছে, সুপারভাইজ, আনসুপারভাইজ, রিইনফরমেশনাল লার্নিং। ওকে, আমরা হচ্ছে ভাই 2টা শিখবো, সুপারভাইজ আর আনসুপারভাইজ। আমরা রিইনফরমেশনটাতে কেন যাচ্ছি না, আমরা যেহেতু এটা মেশিন লার্নিং, আমি হচ্ছে যেহেতু এআই ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছি না এই কারণে, এবং যেহেতু আমরা একদম বিগিনিং থেকে স্টার্ট করেছি এই কারণে আমরা রিইনফরমেশনটা যাচ্ছি না। ওকে, তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যদি একটু বলি, এটা হচ্ছে 5 মান্থের কোর্স। ওকে, চাইলে আমি এই কোর্সটাকে 4 মাসে আনতে পারতাম বা 3 মাসেও করাতে পারি, বাট তাহলে হয় কি বিষয়গুলো বোঝানোটা একটু টাফ হয়ে যায়। আমার পক্ষে টাফ হবে না, বাট আপনাদের আশা করি যে কিছু গ্যাপ থেকে যেতে পারে। ওকে, এখন আমি যদি রিইনফোর্সমেন্টটা এটাতে আনি, তো ইন দ্যাট কেস এটা আরও লং একটা কোর্স হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জব রেডি প্রোগ্রামই হতে যাচ্ছে। ওকে, সো এটাতে হচ্ছে আমি আপনাদের যারা হচ্ছে অ্যাকচুয়ালি সিসিতে আছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন যে কেন রিইনফোর্সমেন্ট নাই, কারণ আমি যদি এটাকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স বলি, অথবা আমি যদি এটাকে আমি আপনার কার সিমুলেশন যেটা বলি, এআই, হ্যাঁ, অটোমোবাইলের যদি কাজটা এখানে অ্যাড করি, তাহলে আমি রিইনফোর্সমেন্টটা অবশ্যই আনতাম। বাট যেহেতু এখানে আমি আপনার এই প্রজেক্ট আনতেছি না,
সেলফ ড্রাইভিং কার এই ধরনের কাজ আমরা যেহেতু করতেছি না, আমরা শুরুর দিকে হচ্ছে আমরা মোটামুটি মেশিন লার্নিংয়ের যে প্রজেক্টগুলো আছে, হ্যাঁ প্রজেক্টগুলো আমি আপনাদের আরও নাম বলবো, তাহলে বুঝতে পারবেন যে কোন ধরনের প্রজেক্ট করানো হবে। এই কারণে রিইনফোর্সমেন্টটা আনা হয় না। বাট আমরা হচ্ছে যেটা করব মেশিন লার্নিং এবং এবং এতটুকু দিয়ে কিন্তু আপনারা একজন ডাটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। এই কোর্সের আর বেনিফিট এবং লিমিটেশন দুইটাই আমি আপনাদের সামনে অ্যাকচুয়ালি আজকে আমি বলে দিব। আর অনেকের সাথে আমি মেবি আগেও বলেছি, তারপর আমি আগের থেকে আপনাদের ড্রব্যাক সব কিছু এক্সপ্লেন করে দিতে চাচ্ছি। ওকে, সো মেশিন লার্নিংয়ে বললাম যেটা সুপারভাইজ তো অবশ্যই থাকবে। আমরা 9টা অ্যালগোরিদম 10টা অ্যালগোরিদম আমরা কিভাবে কাজ করে অ্যালগোরিদমটা দেখাবো। ওকে, জাস্ট আমরা যে কোড করব এরকম না, কেন কোন অ্যালগোরিদম কেন ইউজ করতেছি বা ওটা কিভাবে কাজ করতেছি কিভাবে প্রেডিক্ট করতেছি এইগুলো আমরা শিখবো। দেন আনসুপারভাইজের মধ্যে আমরা ক্লাস্টারিংটা শিখবো, কে মোডস, কে প্রোটোটাইপ, কে মিনস, তিনোটাই থাকবে। তাছাড়া হচ্ছে মার্কেট বাস্কেট অ্যানালাইসিস থাকবে, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয়। দেন হচ্ছে পিসি অ্যানালাইসিসটা থাকবে। ডিপ লার্নিং, জি ভাইয়া টাইম সিরিজ ভাইয়া বলা যায় একটা ক্লাস থাকবে, এটা হচ্ছে খুব ডিপলি আমরা শেখাবো না, এই কারণে এটার নাম আমি উল্লেখ করি নাই, তবে একটা প্রজেক্ট থাকবে টাইম সিরিজে। জি, ডিপ লার্নিং এ হচ্ছে ভাইয়া এএনএন, সিএনএন, আরএনএন। এএনএন এর থ্রুতে আমরা রিগ্রেশন অথবা ক্লাসিফিকেশন মডেলগুলোকে আমরা রেডি করতে পারবো। সিএনএন এর থ্রুতে আমরা ইমেজ নিয়ে কাজ করব। আরএনএন দিয়ে আমরা এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মেশিন লার্নিং দিয়েও ডিপ্লয় করব, আরএনএন দিয়েও ডিপ্লয় করব। তাছাড়া আমরা এলএসটিএম যেটা এলএসটিএমটা শিখবো। ওকে, P10 মডেল ইউজ করাও আমরা অ্যাকচুয়ালি শিখবো, P10 মডেল ইউজ করা শিখবো। বাট এলএলএমটা থাকবে না আমার কোর্স মডিউলে, এলএলএম কিন্তু অ্যাকচুয়ালি কোথাও নেই। ওকে, দেন আমরা হচ্ছে মাইস্কুয়েলটা শিখবো, ফ্লাস্ক শিখবো আপনার প্রজেক্টটাকে ডিপ্লয় করতে। এই যে এখানে আমার যে প্রজেক্টগুলো স্ক্রিনশট দিয়ে দেখেছেন, মোটামুটি আশা করা যাচ্ছে এর চেয়ে তো ভালো ভালো প্রজেক্ট আপনারা করতে পারবেন। ওকে, এবং এই ডিপ্লয়টা আমি করেছি ফ্লাস্কের থ্রোতে, আদারওয়াইজ স্টিমলেটের থ্রোতে। ওকে, এই দুইটা ইউজ করে আমি যে কোনো একটা ইউজ করে আপনারা চাইলে করতে পারবেন। এছাড়া ফ্লাস্কের আছে, আরও অনেক আছে অ্যাকচুয়ালি। আর হচ্ছে HTML CSSটা কেন প্রয়োজন, এটা যে খুব বেশি ডিপলি এরকম না, এটা জাস্ট বলতে পারেন ফ্লাস্ক আপনি যখন ইউজ করবেন আপনার একটি ফর্ম তৈরি করতে হবে ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েব পেজে একটা ফর্ম তৈরি করতে হবে, এই যে যেমনটা আপনারা যে এখানে দেখেছিলেন। হ্যাঁ, এই যে এটা কি একটা ফর্ম না, বা এটা একটা ফর্ম না, এই ফর্মটা বা এটাও তো একটা ফর্ম। এই ফর্ম তৈরি করতে আপনার HTML CSS প্রয়োজন। তো আমরা অতটুকুই শিখবো যতটুকু আমাদের জানা প্রয়োজন। ওকে, হ্যাঁ ভাইয়া সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং সার্টিফিকেটের পাশাপাশি আপনাদের ইন্টার্নশিপ অপরচুনিটি দেওয়া হবে। আচ্ছা, এবং পরবর্তী এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিট অ্যান্ড গিটহাব, এটা শেষে রেখেছি, তবে এটা কিন্তু মডিউলের শেষে নেই, এটা আরও অনেক আগে আমরা শিখিয়ে দেবো। গিট অ্যান্ড গিটহাব কেন লাগবে, আপনি আজকে যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হন, ডাটা সায়েন্টিস্ট হন, এআই ইঞ্জিনিয়ার হন, ওয়েব ডেভেলপার হন, সাইবার সিকিউরিটি হন, যেই কাজই করেন না কেন, ব্লক চেনেও যদি যান, তাহলেও কিন্তু আপনার গিটহাব জানা থাকতে হবে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, না ব্যাকএন্ড তো হচ্ছে আপনার যে যেমন আমি যদি হচ্ছে বলি ডিপ লার্নিং এ যদি বলি টেনসর ফ্লোটা শিখতেছি। ওকে, আর এখানে হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক হিসেবে ফ্লাস্কটা শিখতেছি। হ্যাঁ, আর স্ট্রিমলেট, ঠিক আছে। জ্যাঙ্গো আছে, পাইথনের সবচেয়ে বড় জ্যাঙ্গো, বাট আমরা হচ্ছে ফ্লাস্কটা যাচ্ছি কারণ আমরা তো অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপার হতে যাচ্ছি না। ওকে, দেন হচ্ছে গিটহাবটা থাকবে, কারণ গিটহাবটা যেটা বললাম আর কি, যেহেতু আপনি একটি কোম্পানিতে একা থাকবেন না, আপনার আরও 10জন ডেভেলপারের সাথে কাজ করতে হবে, অবশ্যই আপনার কাজের কি আম, তাদের কাজের সাথে কম্বাইন একটা সিস্টেম থাকতে হবে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা গিটহাবটা ইউজ করি। ওকে, তো এটাও থাকবে। আচ্ছা, ক্যারিয়ার অপরচুনিটিসটা বলি। এটাতে যাওয়ার আগে আপনাদের ভাইয়া এতটুকু যা বলেছি, এখানে কোনো কনফিউশন বা কোনো কোয়ারিজ আছে? আচ্ছা, আমি তাহলে ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আমি ক্যারিয়ার অপরচুনিটিসটা বলি।
এখানে হচ্ছে আপনারা চাইলে জব করতে পারবেন অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালিস্ট। ওকে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে আপনার কোনো ড্রব্যাক থাকবে না। ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চাইলে আমি প্রেফার করব আপনাদের পাওয়ার বিআইটা শিখতে হবে। ওকে, এবং আপনাদের মধ্যে যাদের ইচ্ছা থাকবে আমি এই বিষয়টা আমি ম্যানেজ করে দেবো। ওকে, যেহেতু আমাদের এখানে আদার্স কোর্সও আছে। এবং ডেটা অ্যানালিস্ট, তবে ডেটা অ্যানালিস্টটাকে আমি একটু ড্রব্যাকে রাখবো, কারণ অনেকটাই ড্রব্যাকে রাখি, কারণ কি কোম্পানি কিন্তু ডেটা অ্যানালিস্ট থেকে এক্সেল বা দেন হচ্ছে এসকিউএল, তারপর হচ্ছে পাওয়ার বিআই, এই তিনটা মিলিয়ে চায়। অনেক কোম্পানি আছে ডেটা অ্যানালিস্ট থেকে পাইথনটা চায়। তার চেয়ে তো আবার কিছু কোম্পানি আছে যারা ডেটা অ্যানালিস্ট বলে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজটা করিয়ে নিতে চায়। ওকে, দেন আপনি চাইলে যদি আরও কিছু টপিক অ্যাড করেন, যেমন কম্পিউটার ভিশন, রিইনফোর্সমেন্ট লার্নিং, তখন কিন্তু আপনি অ্যাজ এ এআই ইঞ্জিনিয়ার কাজ করতে পারবেন। বা এলএলএম এর কথা যদি বলি, আমরা মেবি সামনে এলএলএম নিয়েও আমরা চিন্তা করতেছি এবং এটা নিয়ে কাজ চলতেছে, বাট আমরা চাচ্ছি না যাতে মানে বিগিনারদের জন্য আমরা এলএলএমটা অ্যাকচুয়ালি রাখতে চাচ্ছি না, কারণ আমার ওপিনিয়ন অনুযায়ী যারা হচ্ছে এনএলপি না পারে ভালোভাবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এলএলএম শিখে কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা বেশি বেনিফিশিয়াল হবে না। আচ্ছা, দেন আমি যদি ফ্রিল্যান্সিং এর কথা বলি, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তাছাড়া পিপল পাওয়ার, আরও অনেক ওয়েবসাইট আছে। আমরা হচ্ছে ভাইয়া কয়েকভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব। জবের ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করব, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে আমরা বসি। যেমন আপনি হচ্ছে কি চান, ওকে, আপনি জব চান নাকি ফ্রিল্যান্সিং চান, এমনকি আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে এবং যারা অলরেডি বাইরেও গিয়েছে, যারা হচ্ছে অ্যাকচুয়ালি কোর্স করেছে যে সে হচ্ছে এই রিলেটেড একটি সাবজেক্ট নিয়ে সে মাস্টার্স করতে যাবে, এই কারণে আগের থেকে আমি শিখে যাই। ওকে, এরকমও আছে। সো আপনি যদি হচ্ছে সাপোজ জব চান, সেক্ষেত্রে আপনার জব ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হবে এবং জব কোথায় কিভাবে পোর্টালে হচ্ছে আপনি সার্চ করবেন, বা আপনার সিভি, বলি সিভি আমি বলবো না যে আমি একদম এক্সপার্ট সিভিতে, বাট যতটুকু পসিবল। দেন হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশনটা তো বললাম, আপনার পোর্টফোলিও যেভাবে বেটার করা যায় সব কিছুতে আমরা হেল্প করব। আপনার যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে, ইন দ্যাট কেস আমরা আপনার যথাসাধ্য চেষ্টা করব আপনার যে যে প্রোফাইল আপনি রেডি করতে চান এখানে আপনাকে হেল্প করা। ওকে, তাছাড়া যাদের হচ্ছে বাইরে যাওয়ার ইচ্ছা আছে তাদের হচ্ছে আমি বলবো যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই হচ্ছে বাইরে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সাবজেক্ট। ওকে, সো তারা হচ্ছে কাজ শিখেন, রিসার্চ করেন, রিসার্চ একটা দুটা পাবলিশ করে আপনারা প্রস্তুতি নিতে পারেন। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন টেন্ডেন্সি থাকে। অনেকে আছে যারা অ্যাকচুয়ালি অলরেডি জব করতেছে, তারা চাচ্ছে জব সুইচ করতে। ওকে, এরকম স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমাদের আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কি চাচ্ছেন। যে ভাইয়া বুঝতেছেন আপনি অ্যাকচুয়ালি কি বলছেন। আচ্ছা, জি ভাই, প্রশ্ন বলেন। জি ভাইয়া বলেন। ডেটা সায়েন্টিস্ট আর ডেটা অ্যানালিস্ট এর মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে, আমি যদি বলি, ডেটা অ্যানালিস্ট কাজ করে প্রেজেন্ট ডাটা নিয়ে। প্রেজেন্ট ডাটা বলতে আপনার এক্সেল শিটে যে ডাটাটা আছে, যে শিটটা আছে, এটা নিয়ে অ্যানালাইসিস করে। ওকে, এটা নিয়ে অ্যানালাইসিস করে যে স্যার এটা হচ্ছে আজকে কি মাস, এটা এটা জুন মাস না, জুন মাসে এই হচ্ছে সেলস চলতেছে। ওকে, আর ডেটা সায়েন্টিস্ট কি কাজটা করবে, সে তো আপনাকে যে জুন মাসে সেলসের এই সিচুয়েশন, এই সিনারিও, আপনার নেক্সট মান্থ আগস্টে হচ্ছে সেলস কত আসবে, কত টাকার সেল হবে, বা কত প্রোডাক্ট হচ্ছে সেল হবে, প্রোডাকশন কতটুকু করতে হবে, এই ডিসিশনটা দেয়। ডেটা সায়েন্টিস্ট হচ্ছে ফিউচারের কাজটা করে, আর অ্যানালিস্ট হচ্ছে প্রেজেন্টের কাজটা করে, যদি একদম সহজ অর্থে বোঝাতে চাই। ওকে, আচ্ছা, সো বেনিফিটস অবশ্যই আপনারা জানেন যে ফ্লেক্সিবল জব অপরচুনিটি, কজ যারা হচ্ছে আইটিতে কাজ করে তারা, তাদের জন্য সবচেয়ে ভালো একটা অপরচুনিটি জবে, সেটা হচ্ছে আপনারা চাইলে রিমোট জব করতে পারেন, এবং এটা আগের চাইতে বাংলাদেশ অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। ওকে, জি ভাই, আপনি বলতে পারেন। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করছি, হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া।
জি ভাই, অবশ্যই। তবে আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া আচ্ছা, রিমোট জব করতে পারবেন কি না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সাপোজ লিঙ্কডইনের জাস্ট কথা একটা এক্সাম্পল বলতেছি, ওকে? আপনি সাপোজ সার্চ করলেন ডাটা সায়েন্টিস্ট। এখন জব পাওয়া কিন্তু ভাইয়া মানে খুব ইজি না, ওকে? আমি যে আপনাকে এই প্রমিস কিন্তু আমি কাউকে অ্যাকচুয়ালি করি না যে কোর্স শেষ হলে আপনারা জব পেয়ে যাবেন, ওকে? এটা কিছু স্টুডেন্ট আছে আমাদের যারা সাথে সাথে জব পেয়ে যায়, কিছু হচ্ছে 2 মাস, কিছু হচ্ছে 6 মাস হয়। এবং আহ, এটা হচ্ছে ব্যক্তিভেদে অনেক কিছু, অনেক ডিপেন্ড করে। অনেকে আছে যে ক্যারিয়ার সুইচ করে ফেলে, ওকে? সাপোজ এই যে এখন এখানে আপনারা চাইলে যদি জব দেই, এখানে কিন্তু বাংলাদেশ ছাড়াও আপনারা কিন্তু বাংলাদেশ ছাড়া লোকেশনটা আছে। মানে এখানে হচ্ছে এমনি শুধু তো লিঙ্কডইন না, আমরা অ্যাকচুয়ালি লিঙ্কডইনটাকেই বেশি চিনি আর কি। আহ, ওকে, সো এখানে আপনার মূলত কাজ যেটা হবে, ফার্স্ট অফ অল আপনার কোর্সটা কমপ্লিট করতে হবে। কোর্সে যা যা শেখানো হয়েছে তা আমরা কিন্তু অ্যাকচুয়ালি যখন মডেলটা দেখাবো আপনারা বুঝবেন যে আপনাদের এই প্রজেক্ট, এই কোর্স করতে করতে মিনিমাম 8 থেকে 10টা প্রজেক্ট করানো হবে। তার মানে আপনাদের ধারায় 8 থেকে 10টা প্রজেক্ট রেডি হবে। তারপর আমরা যেটা বলি যে 3টা প্রজেক্ট সাবমিট করার আগে আমরা হচ্ছে কাউকে সার্টিফিকেট দিই না, ওকে? এখন আপনি হচ্ছে সাপোজ সার্টিফিকেট পেলেন, এখন আপনার আরেকটু এক্সপিরিয়েন্স দরকার। ইন দ্যাট কেস আমরা হচ্ছে আপনাকে ইন্টার্নশিপ প্রোভাইড করব, ওকে? আমরাই প্রোভাইড করব এবং আপনাকে দিয়ে আহ, এমন কিছু প্রজেক্টে ইনভলভ করাবো যাতে হচ্ছে আপনার শেখাটা আরও বেটার হয়, ওকে? তারপর হচ্ছে আমরা যেটা বললাম তখন যে আপনার হচ্ছে জব সার্চ বলি, ইন্টারভিউ প্রিপারেশন বলেন, রেজিউমে বলেন, বা যে কীভাবে জব সার্চ করতে হবে সব কিছু আমরা দেখিয়ে দিব, ওকে? এখন অনেকে আছে, এটা আপনারা কাইন্ড সরি যদি বলি আর কি, অনেকেই হচ্ছে ডিরেক্টলি বলে গুগলে চাকরি তার স্বপ্ন। স্বপ্ন থাকা ভালো, ওকে? এবং স্বপ্নের জন্য আমি যদি বলি স্বপ্ন থাকা ভালো, স্বপ্নের জন্য আপনার সেই এই মূল্যটাও আপনার দিতে হবে, রাইট? আপনার পরিশ্রম করতে হবে। কারণ ডেটা সায়েন্স, মেশিন লার্নিং আমরা যতই বলি যে আমরা খুব ইজি ওয়েতে শেখাবো, অ্যাকচুয়ালি আমি আশা করি যথেষ্ট ইজি ওয়েতে শিখাই। তারপরও এই টপিকগুলোতে ক্যারিয়ার গড়তে চাইলে কিন্তু একজন পার্সনের মোটামুটি ভালো একটা পরিশ্রম দিতে হয়, রাইট? আপনি অ্যাকচুয়ালি যেই টপিকেই যান না কেন, আপনি আইটি বলেন বা সেলস বলেন, যেই কাজই করেন না কেন, আপনার পরিশ্রম করতে হবে। আপনার যদি পরিশ্রম থাকে, আশা করা যায় আপনার থেকে ভালো একটা রেজাল্ট আসবে, রাইট? এবং প্রত্যেকটার একটা ধাপ আছে। যেমন আমি যদি বলি, হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেকে আছে যারা গুগলে জব করে, বাট তাদের পরিশ্রমটা আমরা কেউ দেখি না। আমরা জাস্ট এটা দেখি যে হ্যাঁ, বাংলাদেশ থেকে অমুক ভার্সিটির একটা স্টুডেন্ট গুগলে জব পেয়েছে। বাট সে যে কী পরিমাণ পরিশ্রম করেছে, বা সে গুগলে যাওয়ার আগে 2 বছর যে একটা রিমোট কোম্পানিতে, সাপোজ অস্ট্রেলিয়া হোক বা সুইডেনের হোক, একটা কোম্পানিতে যে জব করেছে, তারপর সে গুগলে গিয়েছে, এটা আমরা দেখি না। আপনি আমি সাপোজ যদি এখন গুগলে অ্যাপ্লাই করি, তাহলে কি আমাদের সিভিটাকে কি ওইভাবে মূল্যায়ন করা হবে না? কারণ কি আমার প্রোফাইলে এখন কিচ্ছু নাই। বাট আপনি একটু জাস্ট চিন্তা করেন, সাপোজ আপনি বাংলাদেশের একটা কোম্পানিতে 1 বছর ওয়ার্ক করছেন, দেন হচ্ছে 2 বছর রিমোট কোম্পানিতে ওয়ার্ক করছেন, তাহলে কি আপনার প্রোফাইলটা 2 বছর 3 বছরের হয়ে গেল, প্লাস একটা রিমোট। এবং রিমোট আপনাদের আমি যেটা বলবো, এই সেক্টরে আপনাদের মেন টার্গেটের মধ্যে একটাই থাকবে রিমোট, ওকে? কারণ ইউরোপ আমেরিকার যথেষ্ট কোম্পানি আছে যারা হচ্ছে এরকম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে হায়ার করে, ওকে? তো আপনাদের মেন টার্গেটই থাকবে এটা, কারণ ক্যারিয়ার হচ্ছে গ্রোথটা খুব ভালোভাবে আসে। আর বাংলাদেশের বললে কিছু ইউএস বেস কোম্পানি আছে, ওইখানে জয়েন করতে পারলো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনি চাইলে যে ওয়ার্ল্ড ওয়াইড। জি। আচ্ছা, সরি, আমি মেবি ভাই বুঝতে পারিনি আপনি কি চাচ্ছেন, আমি বুঝিনি আসলে। হ্যালো?
আচ্ছা, এটা হচ্ছে আমি মেবি একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, আরেকবার একটু বলি। হ্যাঁ, আমি যদি আপনার কাইন্ড অফ একটা রোড ম্যাপই তো চাচ্ছেন, রাইট? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে, সাপোজ আপনি যে আমার এখানে ক্রাইজোটেকের আন্ডারে কোর্স করছেন দেখে না, আপনি যেখান থেকেই করেন, জাস্ট আমার এখানে না, আপনার হচ্ছে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল একটা কোর্স আপনি জয়েন করছেন অবশ্যই। সো কোর্সে যা যা আছে তা তো আপনি জানেন, তা আপনার শিখতে হবে। ওকে, এবং যা টাস্ক থাকবে তা অবশ্যই আপনার শিখতে হবে। এবং টেক রিলেটেড সেক্টরের একটা বড় একটা প্রবলেম, না এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা ভালো, বাট আমি প্রবলেম বলতেছি, তা হচ্ছে কি, রেগুলার বেসে টেকনোলজি আপডেট হচ্ছে। সো আপনি যে একটা সাপোজ কোর্স করছেন, এই কোর্সে আমি যা শেখাচ্ছি, হয়তো বা 2 বছর পরে গিয়ে কি হবে, যে অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এগুলো এনাফ না, আপনার আরও শিখতে হবে। যেমন এখন আমি কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি যে এলএলএম চাচ্ছে, এলএলএম চাইবে সাপোজ এলএলএম ইঞ্জিনিয়ার থেকে বা আদার্স আরও সেক্টর আছে তাদের থেকে, বাট ওরা হচ্ছে যেখানে এলএলএমটা চাওয়া প্রয়োজন না, বা এলএলএম চাইলে সেখানে জব ডেজিগনেশনটা অন্য হবে, সেখানেও কিন্তু এলএলএম চেয়ে বসতেছে। ওকে, সো আপনার যেটা করতে হবে, আপনার হচ্ছে একটা রোড ম্যাপে আসতে হবে যে আমি এত থেকে এত টাইমের মধ্যে, এত মাসের মধ্যে আমি এই এই টেকনোলজিগুলো শিখব। ওকে, দেন আপনার একটা রোড ম্যাপ থাকবে যে আমি ইন ফিউচার এগুলো আমার যখন কমপ্লিট হয়ে যাবে আমি এইগুলো শিখবো। হ্যাঁ, এখন একটা কথা, শিখার কোনো শেষ নেই। যে চাকরি করে, আমি সাপোজ 4 বছর ধরে কাজ করতেছি, আমারও এখনও শিখতে হয়। ওকে, সো অ্যাকচুয়ালি শেখার হচ্ছে কোনো শেষ নেই। কিন্তু হ্যাঁ, একটা পর্যায়ে আছে, যেই পর্যায়ে গেলে আপনি বলতে পারেন হ্যাঁ আমি যথেষ্ট পারি। এবং আমি এটাই চেষ্টা করব যে 6 মাসের মধ্যে আপনাদের এত, সরি 5 মাসের মধ্যে আপনাকে এতটুকু নলেজ দেয়া, যাতে আপনি অ্যাটলিস্ট একটা এন্ট্রি লেভেল জব এক্সপেক্ট করতে পারেন। এখন আপনি যখন 5 মাসের কোর্সটি শেষ করলেন, অবশ্যই আপনার কিছু গ্যাপ থাকবে, এমন না যে সবই একদম শিখে যাবেন, আপনার কিছু গ্যাপ থাকতে পারে, ওইটার জন্য আমি আছি। ঠিক আছে, ওইটা যখন আপনি কভার আপ করলেন, পাশাপাশি আপনার ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকবেন। আপনার পোর্টফোলিও বলেন, আপনি ফাইবারে কাজ করলে বা আপওয়ার্কে কাজ করলে ওইটার পোর্টফোলিও বলেন, ইন্টারভিউ প্রিপারেশন, এগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি কষ্টকর। অ্যাকচুয়ালি ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া আমার কাছে মনে হয় না অ্যাকচুয়ালি যে খুব বেশি কষ্ট। ওকে, কারণ সব কিছু ঘুরে ফিরে, হ্যাঁ কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু সিনিয়র আমি অনেক ফেস করেছি, এক এক কোম্পানি এক এক ওয়েতে ইন্টারভিউ নেয়, ওইটা একটা মেজর প্রবলেম। তাছাড়া হচ্ছে আপনি যখন প্রিপারেশনটা নিলেন, আপনার হচ্ছে যখনই আপনি ইন্টারভিউর জন্য যাবেন বা চাকরির কথা চিন্তা করবেন, আপনার এটা মনে রাখতে হবে আপনার রেজিউমেতে অ্যাটলিস্ট 3 থেকে 4টা প্রজেক্ট এমন হতে হবে যেটা দেখে কোম্পানি আপনাকে কল করবে। অনেক হচ্ছে রেজুমে যায়। ওকে, আমি যদি আজকে একটা সাপোজ ইন্টার্নশিপ আমি যদি পে নাও করি, তারপর আমি যদি বলি যে একটা আমি যদি পোস্ট দেই, জব পোস্ট, কমপক্ষে 30টা হচ্ছে রেজুমে থাকে। ওকে, দ্যাট মিনস বুঝতে পারছেন, যদি আমি পে না করি তারপরও হচ্ছে 30টা 40টা মিনিমাম থাকে। ওকে, সো আমার কিন্তু শর্ট আউট করতে টাফ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমি কি দেখি, কার প্রজেক্ট কি, এটা সবার ক্ষেত্রে বলবো না, বাট মোস্ট অফ দ্য কেস আমরা কিন্তু সিজিপি দেখি না। ওকে, আমরা সিজিপি দেখি না, আমরা যেই কয়েকটা জিনিস দেখি প্রজেক্ট কেমন এবং ইন্টারভিউতে তার বিহেভিয়ার কেমন ছিল। ওকে, সো প্রজেক্ট আপনার ভালো করতে হবে, আপনি ইউনিক প্রজেক্ট আমি সাজেস্ট করব, আপনার অবশ্যই চেষ্টা করবেন যেই কয়টা প্রজেক্ট, যে 3 থেকে 4টা প্রজেক্ট আপনি আপনার রেজিউমেতে অযথা বেশি আপডেট করার দরকার নেই, মানে বেশি প্রজেক্ট অ্যাড করার দরকার নেই। 3 থেকে 4টা প্রজেক্ট অ্যাকচুয়ালি এমনও পার্সন আছে যাদের আমরা নিয়েছি, একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে নিয়েছি, এই একটা সিঙ্গেল প্রজেক্টই তাকে হায়ারের জন্য এনাফ, আপনাকে হায়ারের জন্য এনাফ। ইউনিক হতে হবে, এমন একটা প্রজেক্ট হতে হবে যেটা দেখে মনে হবে যে আপনি করেছেন, বা এই প্রজেক্টটা আপনি, এই প্রজেক্টটা দেখে আমি বুঝে ফেলবো যে এই প্রজেক্টটা মানে আপনি পারেন অ্যাকচুয়ালি কাজ। আমার মেবি একটু বোঝাতে একটু প্রবলেম হচ্ছে, আমি আশা করি ভাইয়া বুঝতে পারতেছেন। তারপর যদি বলি লিঙ্কডইনের কথায় আসি। ওকে, রেজুমি তো বললাম, লিঙ্কডইন হচ্ছে মোটামুটি আপনার একটা নেটওয়ার্ক থাকতে হবে। আমরা অনেকে হচ্ছে যেটা করি, লিঙ্কডইনে হচ্ছে সাপোজ আমাকে অনেকে মেসেজ দেয় হাই, হ্যাঁ, বা এখন কথা হচ্ছে এটা একটা প্রফেশনাল জায়গা। এখন আপনাকে কেউ যদি হাই দেয় আপনি কাইন্ড অফ বিরক্ত হবেন। ওকে, যদি কোনো কাজ ছাড়া,
এই ক্ষেত্রে আপনি যখন একটা কোম্পানির এইচআরকে নক করবেন, তখন অবশ্যই আপনার এই টেন্ডেন্সি থাকতে হবে যাতে আপনি উইদিন একটা মেসেজ আপনার কমপ্লিট যা বলতে চাচ্ছেন বলে ফেলতে পারেন। বুঝাতে পেরেছি? তো এরকম আরও অনেক বিষয় আছে যা হচ্ছে মাথায় রেখে মোটামুটি জবের প্রিপারেশন নিতে হয়। এই যে লাস্টে যেটা বললাম, এটা হচ্ছে বলা যায় ইনসাইড একটা নেটওয়ার্ক তৈরি করা। ওকে, যেগুলো হচ্ছে আপনি চাইলে লিঙ্কডইনের থ্রুতে করতে পারেন। ভাইয়ের কি আর কোয়ারিস আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি অ্যাকচুয়ালি শিওর হচ্ছি না যে আমি আপনার অ্যান্সারের কোশ্চেনের প্রপারলি অ্যান্সার দিতে পেরেছি কিনা। আপনার যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আস্ক করেন। ওকে, আমি হচ্ছে মূলত যেটা বললাম, প্রজেক্টের কথাটা বললাম, রেজিউমিতে লিঙ্কডইনের কথাটা বললাম, আর কি বলেছি, ইউনিক প্রজেক্ট বলেছি, নেটওয়ার্কিংয়ের কথা বলেছি, এবং হচ্ছে যেটা হচ্ছে আপনার লার্নিংয়ের থাকতে হবে। ওকে, সাপোজ আপনার যে শুধুমাত্র কোর্স করেই লার্ন করতে হবে এরকম না, সেলফ প্ল্যানও অনেক বড় একটা বিষয় এখানে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা যদি একটা জাস্ট কোটেশন দেখি, অ্যাকচুয়ালি একটা কোয়েট দেখি বিল গেটসের, এ breakthrough in machine learning would be worth 10 মাইক্রোসফট। ওকে, এটা কিন্তু বিল গেটসের কথা, যে মাইক্রোসফট যত বড় একটা ইন্ডাস্ট্রি বলেন, যত বড় একটা কোম্পানি হয়েছে, মেশিন লার্নিং তার চেয়ে 10 গুণ বড় হবে। ওকে, এবং যে আমরা দেখতে পাচ্ছি এবং সামনে আর অনেক দেখবো অ্যাকচুয়ালি। ওকে, যে মাইক্রোসফটকে তো আমরা অ্যাকচুয়ালি জানি যে সবচেয়ে বড় কোম্পানি, বা অ্যাপেল বলি, যাই বলি না কেন, এআই, ওপেন এআই কোম্পানিটা যেটা চ্যাট জিপিটি লঞ্চ করেছে, বা ডিপসিক, হ্যাঁ, যেটা হচ্ছে যে চায়নার কোম্পানি, এগুলো হচ্ছে খুব দ্রুত, এবং আমার কাছে মনে হচ্ছে ডিপসিকটা আমি বাদ দিচ্ছি, বাট চ্যাট জিপিটির যে কোম্পানি ওপেন এআই, ও খুব দ্রুত ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, কি বলা যায়, টপ রিচ কোম্পানি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি হচ্ছে কোশ্চেনিংয়ে যাওয়ার আগে আমি আমাদের কোর্স মডিউলটা একবার আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আমরা হচ্ছে ভাইয়া শুরুতে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। পাইথনের ক্লাস থাকবে, সিনট্যাক্স, ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, কাস্টিং, ইনপুট, কমেন্টস, দেন হচ্ছে ডেটা স্ট্রাকচার থাকবে, প্রবলেম সলভিং থাকবে, লুপিং থাকবে, পাইথন স্টেটমেন্ট, হ্যাঁ, পাস, কন্টিনিউ, ব্রেক ফাংশনস থাকবে, ল্যামডা থাকবে, ম্যাথ মডিউল, অ্যারে থাকবে, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা হচ্ছে যেহেতু পাইথন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, সো এখানে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, আইটারেটর, এক্সেপশন অ্যান্ড ফাইল হ্যান্ডেলিংও থাকবে। একদম যে খুব বেশি শেখাবো ওপির এটা না, যতটুকু প্রয়োজন। ওকে, দেন হচ্ছে রিক্যাপ হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি ভাইয়া পাইথনে দুইটা হচ্ছে পিডিএফ ইউজ করি। দুইটা ইউজ করার কারণ কি, আমি জাস্ট একটু বলছি, যেটা হচ্ছে যেমন ভেরিয়েবল দুই ধরনের হয়, গ্লোবাল এবং লোকাল। এখন কথা হচ্ছে এটাকে ডিফাইন করতে গেলে আমার ফাংশন আনতে হবে। এখন যারা আমরা পাইথন জানি না, তারা তো আমরা ফাংশন জানি না, এই ক্ষেত্রে তাদের একটু বুঝতে কষ্ট হয়। এই কারণে আমরা অ্যাকচুয়ালি দুইটা পিডিএফ বানিয়েছি। ফার্স্টেরটাতে সিম্পলি ভেরিয়েবল, কোনো এটার মধ্যে কোনো মানে আলাদাভাবে আমি ডিফাইন করিনি, বাট এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটার সাথে মেবি 50-60টা পেজ বাড়বে, যেটা হচ্ছে আমাদের পিডিএফ টুতে আছে। তাছাড়া হচ্ছে ফাইল হ্যান্ডেলিং, এগুলো তো থাকতেছে। তারপর হচ্ছে ফাইনাল পাইথন প্রবলেম সলভিং ক্লাস, যেখানে হচ্ছে আমরা আপনাদের হচ্ছে এগুলা করানোর সময় আমি আপনাদের টাস্ক দেবো। সাপোজ একদিন হচ্ছে আমি 30টা একবারে দিয়ে দেবো, আপনারা এগুলা আমাকে হচ্ছে 10টা করে আমাকে সাবমিট করলেন। এমনও হতে পারে যে আপনার চাইলে 30টাও করতে পারেন। বাট শুরুতে আমি একটা কথা বলবো, কেউ কোনো প্রবলেম সলভ করতে গিয়ে, বা আমার ক্লাসের কোনো প্রবলেম সলভ করতে গিয়ে চ্যাট জিপিটি, ডিপসিক, এলএলএম, এআই, অনলাইন কোনো কিছু ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যখন ইউজ করার সময় হবে এটা আমি নিজ থেকে বলবো। এই কোর্স চলাকালীনই একটা সময় আসবে যখন আমি আপনাদের বলবো ভাইয়া চ্যাট জিপিটি ইউজ করেন, এবং কিভাবে ইউজ করলে বেটার রেজাল্ট আনতে পারবেন সেটাও আমি বলবো। বাট যতদিন পর্যন্ত আমি না বলবো, আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার কোনো প্রবলেম সলভ করতে, বা আমার কোনো টাস্ক কমপ্লিট করতে, আমার কোনো প্রজেক্ট সাবমিট করতে এআই বিন্দু মাত্র বা অনলাইন বিন্দু মাত্র টাচ করবেন না। আপনাদের কাছে আমার পিডিএফ দেয়া থাকবে, আপনাদের সকল কোডের
সব কিছু পিডিএফ বলেন, আমি আমার গিটহাবে লিঙ্ক দেব, ওইখান থেকে সব কিছু আপনারা নিজেরা খুঁজে খুঁজে বের করে টাইপ করে নেবেন। বাট অনলাইনে যাবেনই না, যখন যাওয়ার সময় আসবে আমি নিজ থেকে বলবো। আচ্ছা, দেন হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটিং অ্যান্ড ডেটা ম্যানিপুলেশন, এইটাতে আমরা নামপাই শিখবো। দেন পান্ডাস, তারপর হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ডেটা প্র্যাকটিস উইথ পান্ডাস, এখানে আমরা মাল্টিপল ডাটা সেট নিয়ে কাজ করবো, ক্যাগেলের ডাটা সেট হবে অ্যাকচুয়ালি। ওকে, ডাটা ভিজুয়ালাইজেশন আমরা ম্যাটল্যাব এবং সিবনটা শিখবো, ডাটা ভিজুয়ালাইজেশনের উপর প্রজেক্ট হবে। যখন হচ্ছে সাপোজ আমরা নামপাই শিখবো, নামপাইয়ের উপর তো কিছু বেসিক কিছু যেমন হচ্ছে নাম্বার গেসিং গেম থাকবে, এছাড়াও মেবি আরও হচ্ছে দুইটা ছোট প্রোগ্রাম থাকবে, তিনটা টোটাল মেবি প্রোগ্রাম থাকবে নামপায়ে। পান্ডাস যখন যাব তখন আমি এক্সপেক্ট করবো যে আপনারা পান্ডাস দিয়ে একটা ডাটা সেট আমাকে অ্যানালাইসিস করে দিবেন। ওকে, আবার যখন আমরা ম্যাটলিব অথবা সিবনে যাব তখন আমি এটা এক্সপেক্ট করবো যে এই যে আপনারা তো সাপোজ দুইটা ডাটা সেটে কাজ করছেন, তখন আমি বলবো এই দুইটা ডাটা সেটে যে আপনারা অ্যানালাইসিস করেছেন এটাতে আপনারা ভিজুয়ালাইজেশনটা অ্যাড করেন। ওকে, দেন ডেটা প্রিপ্রসেসিংয়ে বিভিন্ন অনেক টেকনিক আছে, এগুলো অ্যাকচুয়ালি আমি এখানে নাম উল্লেখ করিনি। হ্যাঁ, ডেটা প্রিপ্রসেসিংকে আমি যদি ভাঙি, এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন পাবেন। ওকে, তো তাছাড়াও আরও অনেক মোটামুটি মেথড, ওভারফিটিং বলি, মানে ওভারফিটিং, আন্ডারফিটিং, স্মার্ট বলি, বা স্ট্যান্ডার্ডাইজেশন বলি। অ্যাকচুয়ালি আমি টপিকগুলোর নাম অ্যাকচুয়ালি নিতে চাচ্ছি না। ওকে, অনেকগুলো টপিকই আপনারা আশা করি পাবেন। দেন হচ্ছে মডেল 6 আমরা একটা ক্লাস করব যেটা হচ্ছে গিটহাবের ওপর, যাতে হচ্ছে আপনারা গিটহাবটা শিখে ফেলেন এবং আপনাদের সকল প্রজেক্ট গিটহাবে যাতে পুশ করতে পারেন। দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স থাকবে দুইটা ক্লাস, এখানে হচ্ছে মিন, মিডিয়ান, হিস্টোগ্রাম, প্রবাবিলিটি, সেন্ট্রাল লিমিট থিওরাম। হ্যাঁ, দেন হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, এগুলো থাকবে। ডেটাবেজে আমরা হচ্ছে জাস্ট দুইটা ক্লাস ইউজ করতেছি, যেহেতু এখানে আমরা কি বলবো, ডাটাবেস আমাদের মেন টার্গেটই হচ্ছে বেসিক শিখবো, বেসিক শিখে যাতে আপনারা, হ্যাঁ, আপনাদের কাজ করাবো আমি মাইক্রোসফট মাইস্কুল ওয়ার্কবেঞ্চ। ওকে, সেখানে হচ্ছে বেসিক ইন্টারমিডিয়েট লেভেলটা আপনাদের দেখাবো, তারপর হচ্ছে কানেকশনটা আমাদের মেন টার্গেটই থাকবে মেশিন লার্নিং প্রজেক্টের সাথে এই ডাটাবেসের কানেকশনটা। আপনাদের যাদের হচ্ছে আরও ডিপ নলেজ প্রয়োজন অবশ্যই আমাকে বলবেন, এখানে পেমেন্টের অ্যাকচুয়ালি কোনো বিষয় না, আমি আপনাদের আদার্স কোর্সের থ্রুতে আমি আপনাদের সিস্টেম করে দেবো। ওকে, কারণ অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোর্সে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকে। ওকে, জি ভাইয়া। ডাটা সেট ভাইয়া ক্যাগেল আছে, ইউএসএ আছে, বাংলাদেশ গভর্নমেন্টেরও ডাটা আছে। একটু দেখেন, এই যে হ্যাঁ, তা একটা ডাটা সেট থাকবে যেটা আপনারা নিজেরা তৈরি করবেন। ডাটা, এই যে সাপোজ ক্যাগেলে গেলাম, এই যেগুলো সব ডাটা সেট। ওকে, এখানে হাজার হাজার ডাটা সেট আছে। ইউসিআই ডাটা সেট আছে, কোয়ান্ডাল আছে, ওকে, তারপর বাংলাদেশ ডাটা.গভ। আচ্ছা, মেবি নেট স্লোর কারণে একটু লেট করে আসতেছে। ওকে, যে এটা হচ্ছে ইউসিআই, এটা হচ্ছে রিসার্চ পারপাসে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ক্যাগেলটা এক্সাম করে ইউসিআই থেকে নেওয়ার চেষ্টা করে। আবার ডাব্লিউএইচওরও কিছু ডাটা সেট আছে যেগুলো অ্যাভেলেবেল। ওকে, যেমন আমাদের ব্রেন এমআরআই এর যে ডাটা সেটটা ওটা হচ্ছে মেবি ডাব্লিউএইচ এর। সেকেন্ডারি ডাটা এই কারণে ইউজ করা হয় কারণ প্রাইমারি ডাটা কালেক্ট করে এক্সপেন্সিভ, টাইম কনজিউমিং, এবং এখানে অনেক কথা আসবে। যখন আপনি প্রাইমারি ডাটা নিয়ে একটা অ্যানালাইসিস অথবা একটা মডেল বিল্ড করে এটাকে পাবলিশ করতে যাবেন, তখন কোশ্চেন আসবে আপনি 10টা ফিচার ইউজ করলেন কেন, 9টা কেন করলেন না, আপনি 1000 ডাটা কেন কালেক্ট করলেন, 800 কেন করলেন না। ওকে, সো যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ডাটা এবং অথরাইজ, ওইখানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনিংটা থাকে না। ওকে, এই যে data.gov.bd, এখানে বাংলাদেশের ডাটা আছে। ওকে,
আর ক্যাগল থেকে একদম ইজি, আমি জাস্ট একটা একটু জাস্ট দেখে, আচ্ছা ক্যাগল টেক না, আচ্ছা আমার সাইন ইন কেন চাচ্ছে? আপনি চাইলে ক্রাইম ডাটা বলেন, ওয়েদার বলেন, সেলস ডাটা বলেন, অটোমোবাইল বলেন, হ্যাঁ, যে কোনো যা ইচ্ছা আপনি জাস্ট এখানে টাইপ করবেন। হ্যাঁ, এই যে এখানে দেখছেন না ডাউনলোড, এই যে ডাউনলোড ডাটা সেট অ্যাজ জিপ, জিপ করে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে নিলেই কাজ হয়ে যায়। ওকে, সিএসভি ফাইলটা পেয়ে যাব। এই যে এই হচ্ছে আপনার ডাটা। আচ্ছা, এই ডাটাটা খুব একটা সুন্দর না, আমি এই যে দেখেন এখানে ইনফরমেশন বলে দিছে যে কোন ফিচার দ্বারা কি বোঝানো হচ্ছে। এই কলামগুলোকে আমি অ্যাকচুয়ালি ফিচার বলতেছি। ওকে, দেখছেন? সো এটা আমি চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবো। আচ্ছা, সো আমরা একটু মডিউলে যাই। দেন হচ্ছে মেশিন লার্নিংয়ে 8টা ক্লাস থাকবে। প্রয়োজনে হচ্ছে আমরা ক্লাস বাড়াবো। এখানে যা টপিক আছে আশা করি এর থেকে আমি কম, এইখান থেকে কি বলবো, যে টপিকগুলো আছে, যে এটা হতে পারে যে এখান থেকে আমি একটা টপিক বেশি শেখাবো, তবে কম শেখাবো এরকম কিছু হবে না। ওকে, সো ফার্স্টের দুইটা ক্লাস আমরা অ্যালগোরিদম দেখব, তারপর সুপারভাইজের উপর মডেল বিল্ড করে এটাকে এভ্যালুয়েট করব, যেটাকে আমরা অ্যাকচুয়ালি রেজাল্ট বলতে পারি। হ্যাঁ, যে রেজাল্ট কি আসলো, মডেলটা কেমন স্কোর করলো এটা দেখব। একদিন দেখব ক্লাস 3-তে দেখব রিগ্রেশনের, একদিন দেখব ক্লাসিফিকেশনের। তারপর আনসুপারভাইজের দুইটা ক্লাস থাকবে, হাইপার প্যারামিটার টিউনিং করব। ওকে, হাইপার প্যারামিটার টিউনিং থাকবে, ওভারফিটিং হয়েছে কি না, কারণ মোস্ট অফ দ্য ডাটা সেট আপনারা কাজ করবেন, অ্যাকুরেসি ভালো পাবেন। হ্যাঁ, দিন শেষে দেখবেন যে এটা কি ওভারফিট হয়ে গেল কিনা। ওকে, আবার দেখবেন হাইপোথিসিস টেস্টিংয়ে ফেল করছে, অনেক বিষয়েরই থাকে। প্রজেক্ট ডিসকাশন, এখানে আমি যদি বলি মেশিন লার্নিং, এখানে একটা প্রজেক্ট হবে আপনার, এখানে একটা প্রজেক্ট হবে, এখানে দুইটা প্রজেক্ট, 4টা প্রজেক্টে এই একটা মডিউল থেকে আপনার 4টা প্রজেক্ট রেডি হবে। ক্লাসিফিকেশনের উপরে একটা, রিগ্রেশনের উপরে একটা, আনসুপারভাইজড ক্লাস্টারিংয়ের উপরে একটা, মার্কেট বাস্কেটের উপর একটা, 4টা প্রজেক্ট। যখন এনএলপি যাব, এনএলপিতে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ফেক নিউজ প্রেডিকশন, বুলিং ডিটেকশন, অর্থাৎ হচ্ছে একটা কমেন্ট দেওয়া হয়েছে, ওই কমেন্টে কি বুলিং কিনা। ওকে, বা আপনার টুইটারে একটা ডাটা সেট আছে, ওইটাতে হচ্ছে 6 ধরনের বুলিং, মেবি রিলিজন, জেন্ডার, এজ, হ্যাঁ, জাতিগত, তারপর হচ্ছে নট নাকি নাকি এটা বুলিং না, এরকম 6টা ক্যাটাগরির উপর প্রেডিকশন আছে। তারপর এগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর করব, আর বাংলার উপর করব কমেন্ট অ্যানালাইস, কমেন্ট ক্লাসিফিকেশন, আর্টিকেল ক্লাসিফিকেশন। সো আমরা তো মেশিন লার্নিংয়ে দেখলাম 4টা প্রজেক্ট, এখানে হচ্ছে 5টা 6টা, যদি ইংলিশের উপর একটা ধরি, বাংলার উপর একটা ধরি, 6টা। ডিপ লার্নিংয়ের এএনএন এর উপর একটা, সিএনএন এর উপর 2টা, আর আরএনএন এর উপর একটা। তো 6টার 3টা 9টা। ওকে, সো আমি একটু যদি বলি সিএনএনে আমরা কী ধরনের ডাটা সেট দেখবো, সিফার 10 দেখবো, ব্রেন এমআরআই দেখবো, হ্যান্ড রিটেন ডাটা সেট দেখবো, কাস্টমাইজ ডাটা সেট, যেটা হচ্ছে আমি আপনাদের বলবো আপনারা চাইলে আপনাদের 3-5জন ফ্রেন্ডের ছবি কালেক্ট করে একটা ডাটা সেট তৈরি করেন, আদারওয়াইজ সেলিব্রিটিদের সেলিব্রিটিদের পিকচার কালেক্ট করেন 100টা 200টা, একজনের না কিন্তু। সাপোজ সালমান খানের 100, শাহরুখ খানের 100, টম ক্রুজের 100, বা সাকিব আল হাসানের 100, এরকম এরকম, যাতে আপনারা নিজের একটা ডাটা সেট তৈরি করেন, ওইটার উপর আমরা ফাইন টিউনিং করব, বা হাইপার প্যারামিটার টিউনিং ইউজ করে যেভাবে এটাকে বেটার করা যায়। বা এবং প্রিটেন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিটেন মডেলও কিন্তু আমরা ইউজ করা শেখাবো, যে এটা মেবি এখানে অ্যাড করিনি আমি, তবে এই যে ফেস রিকগনিশন অ্যাকচুয়ালি আমরা প্রিটেন মডেল ইউজ করবো। ওকে, দেন আরএনএনটা তো বললামই। দেন হচ্ছে আমরা একটা ক্লাসে ফ্লাস্ক, কেপি, স্ট্রিমলেট, এগুলো অ্যাকচুয়ালি খুব একটা বেশি টাফ না। ওকে, মেবি একটা এখানে আমি লিখেছি, বাট যদি প্রয়োজন হয় 2টা ক্লাস নেওয়া হবে। ওকে, এটাতে আমাদের কোনো প্রবলেম নেই, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনাদের স্পিডের ওপর। দেন হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট,
ফাইনাল প্রজেক্ট প্ল্যানিং, ডেটা সেট সিলেকশন নিয়ে আমরা একটা ক্লাস করব, দেন হচ্ছে একটা গ্যাপ দিয়ে, সাপোজ এক সপ্তাহের একটা গ্যাপ দিয়ে আমরা ফাইনাল প্রেজেন্টেশন নেব। ওই দিন আপনাদের সাপোজ পিপিটি রেডি থাকতে হবে, এটার উপর কাইন্ড অফ একটা রিপোর্ট, হ্যাঁ থিসিসের মতো একটা ছোটোখাটো একটা রিপোর্ট রেডি করতে হবে, এবং আপনারা অবশ্যই প্রজেক্টটা ডিপ্লয় করে দেখাতে হবে। এবং ওই প্রজেক্টটা যে জাস্ট অ্যাকুরেসি ভালো এমন না, প্রজেক্টে রিয়েল লাইফে ভালো রেজাল্ট দিতে হবে। ওকে, রিয়েল লাইফে ভালো রেজাল্ট দিচ্ছে কিনা এটা আমি বুঝে নিব কিভাবে, এটা আপনাদের সাথে আমি পরবর্তীতে ডিসকাস করব। দেন বলা আছে যেটা যে সার্টিফিকেশন হচ্ছে আমরা দিব, তবে এটার জন্য আপনার 3 কমপ্লিটেড প্রজেক্ট দিতে হবে। সাপোজ এখানেতেই তো আপনি 9টা প্রজেক্ট করা হয়ে গিয়েছে, কিন্তু 9টা প্রজেক্টের মধ্যে 9টা প্রজেক্টই তো কমপ্লিটলি করবেন, তবে 3টা প্রজেক্ট আমরা এমনভাবে চাইবো যাতে আপনি, যেটা বলেছিলাম আর কি, যে এমন হাই লেভেলের প্রজেক্ট যাতে আপনার প্রোফাইলটাকে হাই করতে পারবে, যে ধরনের প্রজেক্ট, এই ধরনের 3টা প্রজেক্ট আমরা আপনাদের থেকে এক্সপেক্ট করবো, এবং আমরা আপনাকে গাইড করব। এমন না যে আপনার গাইড করব না, আমরা আপনাদের গাইড করব, এবং আমরা হচ্ছে কোর্স শেষে আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করব। যারা হচ্ছে ইন্টার্নশিপ করতে চাইবেন তাদের আমরা ইন্টার্নশিপ অফার করব। জি ভাইয়া। জি জি ভাইয়া, এটা হচ্ছে আমি মডিউলে যেটা দিয়েছি এটা হচ্ছে ইমেজের। ওকে, এখন আপনাদের যদি ভাইয়া যদি বলি আর কি, যদিও এটা আমার দেখানোর কথা না, তবে আপনারা যদি বলেন যে ভাইয়া আমাদের ভিডিও থেকে দেখাতে হবে, রিয়েল টাইম দেখাতে হবে, তাহলে আমি ওটা করে দেখাবো। ওকে, আমার হচ্ছে আইরিশ ডিটেকশনের যে অ্যাটেন্ডেন্স সিস্টেম, আইরিশ ডিটেকশনের যেটা, ওটা রিয়েল টাইম। ওকে, আমি হচ্ছে আপনাদের কোর্স মডিউলে অ্যাকচুয়ালি যেটা রেখেছি এটা অ্যাকচুয়ালি ইমেজ ছিল, বাট আপনি যেটা বললাম আর কি, ক্লাস যেটা আমি শুরুতে বলেছি, ক্লাস যদি 40টা জায়গা 45টাও হয় ওটা আমার সমস্যা না। আমরা হচ্ছে আপনারা যদি ইন্টারেস্টেড যেহেতু বললেন, আমরা হচ্ছে তাহলে রিয়েল টাইম নিয়ে কাজ করব। ওকে, তাহলে হচ্ছে আপনারা দেখা গিয়েছে অবজেক্ট ডিটেকশনটা বলেন, কারণ আমরা কিন্তু এখানে একটা, এই যে ফেস রিকগনিশন বললাম না, এখানে কিন্তু আমরা কম্পিউটার ভিশনও থাকবে। তবে আমি কম্পিউটার ভিশনটা কোনো মডিউলে অ্যাড না করার রিজন হচ্ছে আমরা ডিপলি শিখব না, যেটাতে হচ্ছে আমি সময় দিয়েছি, ক্লাস দিয়েছি, ওইটাকে আমি এখানে উল্লেখ করেছি। যেমন একটা ক্লাসে একটা প্রজেক্ট আমি কম্পিউটার ভিশন অ্যাড করলাম, এখন আপনারা যদি সামহাও বাই এনি চান্স যদি আপনাদের আমার অবজেক্ট ডিটেকশন দেখাতে হয়, তখন তো কম্পিউটার ভিশনের উপর একটা ক্লাস চলে আসবে। ওকে, হ্যাঁ, এখন যদি ইমেজের জাস্ট কথা বলি সেই ক্ষেত্রে মেবি আসবে না, বাট ওই একটা প্রজেক্টেও আসবে না, তবে ভিন্ন ভিন্ন মানে অ্যাকচুয়ালি ভাইয়া স্টার্ট করলে বোঝা যায়। ওকে, সো যেটা বললাম আর কি, রিয়েল টাইমও আমি দেখাবো, ওটার প্রবলেম না। তাহলে জি ভাইয়া। ভাই একটু, ভাই কি একটু জোরে বলা যায়? ইন্টারন্যাশনাল প্রজেক্ট বুঝেছি, তারপর? অ্যাকচুয়ালি ভাইয়া আপনি যেটা বলতে চেয়েছেন, আমি খুব সম্ভবত বুঝেছি আপনি যেটা বলতে চেয়েছেন, সেটাকে আমি অ্যাকচুয়ালি হাই লেভেল একটা প্রজেক্ট বলে আমি ব্যাখ্যায়িত করেছি। সেটা হচ্ছে যে আপনার যেটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, এটা আপনি মিন করতেছেন যে এমন একটা প্রজেক্ট যেটা আপনি ইন্টারন্যাশনালি আপনি রিকগনাইজ করতে পারেন, বা একটা, এটাকে আমরা সহজ অর্থে এটা বুঝি যাতে আপনি পাবলিশ করতে পারেন। ওকে, সো ওইটা তো আমরা শুরুতেই বলেছি যে আমরা হেল্প করব। আর এখানে কিন্তু আমি জাস্ট একা নেই। ওকে, এখানে হচ্ছে আমি ছাড়াও আরও আদার্স পার্সন আছে, তবে আমি চেষ্টা করব মোস্ট অফ দ্য টাইম আমি আপনাদের সাথে যেন কমিউনিকেট করি। ওকে, আর আমাদের হচ্ছে ক্লাসের বাইরেও এটা আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটি স্টুডেন্টদের বলা থাকে, যে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা করব, যেখানে হচ্ছে আমাদের ডিসকাশনটা হবে মেনলি। হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা থাকবে, একটা হচ্ছে ক্লাসরুম থাকবে যেখানে আমরা ম্যাটেরিয়াল এবং ভিডিও প্রোভাইড করব, প্লাস ওয়েবসাইট থাকবে যেখানেও আমরা ভিডিও প্রোভাইড করব। আপনারা চাইলে ক্লাস রেকর্ড ওয়েবসাইট থেকেও দেখতে পারেন, আপনারা চাইলে ক্লাসরুম থেকেও দেখতে পারবেন। আম, আপনাদের ভাইয়ার কোনো কোয়ারিজ আছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। জি ভাই অবশ্যই। আচ্ছা আমি এটা একটু সরিয়ে দিচ্ছি, এটা বারবার। জি ভাইয়া। জি অবশ্যই, ডিরেক্টলি কোশ্চেন করুন।
হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমি একটু ভাইয়া যদি বলি, হ্যাঁ, ম্যাথ কেমন লাগবে তাই তো, এটা ফুললি ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির ওপর। ওকে, এবং হ্যাঁ, আমি একটা বিষয় স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের কোর্সের বেনিফিট এবং ড্রব্যাক। ওকে, এটা আমি একটু বলি। সাপোজ সিনারিওটা হচ্ছে এরকম, আমি একটা চাইনিজ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম এক সময়। আপনার হচ্ছে আমার কাজ করা হয়েছিল নিউটনের তৃতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র। ওকে, সো এটা কি কোনোভাবে আপনার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে? নিউটনের নিউটনের গতির তৃতীয় সূত্র, যে প্রত্যেকটি, হ্যাঁ এটা আমাকে, হ্যাঁ আমাকে এটা আজ করা হয়েছে। দেন হচ্ছে অনেক ম্যাথও ছিল। আবার আমি অনেক জায়গায় এমন ইজি ইন্টারভিউ দিয়েছি। এটা হচ্ছে ভাইয়া, আমি যদি বলি কোম্পানির কথা, তারা কি কি ভাবে ইন্টারভিউ নিতে পারে। ফার্স্ট অফ অল, আপনার রেজুমে দেখে আপনাকে সাপোজ বলা যায় যে একটা ইনশর্ট একটা ইন্টারভিউতে কল করলো। ওকে, তখন ওইটা হচ্ছে আপনি যদি পার করেন, আপনার হচ্ছে একটা একটা থাকে টেকনিক্যাল টেস্ট, যেখানে আপনাকে কোড করতে দেওয়া হবে, এবং কেউ হচ্ছে এটা চিন্তা করবেন না যে অনলাইনেই তো, আমি তো চাইলে ডানে বামে থেকে আমি দেখে নিতে পারবো, ওইভাবে অ্যাকচুয়ালি পসিবল হয় না। ঠিক আছে, একটা আছে যারা হচ্ছে, না আপনার চোখের মুভমেন্ট দেখে তো। সাপোজ আপনি হচ্ছে ভাবতেছেন আমি এখন ধরেন ডুয়েল স্ক্রিনে আছি। ওকে, তাই বলে কি আমার যদি ক্যামেরাটা অন থাকে, আমি যদি একটু ডানে বামে তাকাই, আমার চোখের কি যে কালো পার্টটাকে কি বলে, এটা তো নড়বে, রাইট? সো ওরা আইডেন্টিফাই করতে পারে। ওকে, দেন হচ্ছে একটা হচ্ছে, যেটাও আমি অনেকবার ফেস করেছি, সেটা হচ্ছে আপনাকে একটা টাস্ক দিবে, এই টাস্কটা আপনি এক সপ্তাহের মধ্যে 2 দিনের মধ্যে সলভ করেন। বুঝতে পেরেছেন? সো অনেকভাবে হয়। একটা হচ্ছে ডিরেক্টলি আপনার সাথে ভিডিও কলে আপনার একটা শর্ট ইন্টারভিউ নিবে। একটা হচ্ছে আপনাকে সাপোজ ফর্ম দিয়ে দিবে, ফর্ম না, এটা হচ্ছে সাপোজ 50টা কোশ্চেন দিয়ে দিবে, এটা ফিল আপ করেন, সময় আছে 20 মিনিট। ওকে, একটা আছে আপনাকে একটা টাস্ক দিয়ে 2 দিন 3 দিন সময় দিবে। ওকে, এখন আসি ম্যাথে। আমি ভাই অনেক কোম্পানি ফেস করেছি। আমি সত্যি বলতে শুধুমাত্র একটা কোম্পানিতে আমি দেখেছি যে ম্যাথ বলতে কি, আপনারা যে ম্যাথ বুঝতেছেন এই ম্যাথ না, মানে অন্য টাইপ, ওটাকে কি বলবো, ক্যালকুলাস ছিল না, আমি আমার যতটুকু ধারণা নেই আর কি। হ্যাঁ, যাই হোক, ছিল মেবি লিনিয়ার অ্যালজেব্রার হতে পারে। জাস্ট একটা মাত্র কোম্পানি। আমি কিন্তু ভাই কাউকে এটা বুঝাতে চাচ্ছি না যে ম্যাথের কোনো প্রয়োজন নেই। ম্যাথ ছাড়া মেশিন লার্নিং টিকতে পারবে না। এইগুলার ফাউন্ডেশনই হচ্ছে ম্যাথ। ওকে, এখন আমি আমার কোর্সে ম্যাথ রাখিনি দেখে যে আমি বলবো যে ম্যাথ না শিখলে হয়, এমন না। আপনাদের আমি যেটা বলেছি এন্ট্রি লেভেল, এখানে আপনাদের অ্যাকচুয়ালি আমি যতটুকু শেখাচ্ছি মোর দেন এনাফ। ওকে, ম্যাথটা কখন লাগবে? আপনি যখন রিসার্চার হিসেবে কাজ করবেন। ওকে, আপনি যখন বলবেন যে হ্যাঁ লিনিয়ার রিগ্রেশন আছে, আমি আমার একটা অ্যালগরিদম তৈরি করব, বিষয়টা মেবি বুঝতে পেরেছেন। যখন আপনি রিসার্চার হবেন, পিএইচডি করবেন, আপনি বলবেন আমি কাস্টমাইজড অ্যালগরিদম তৈরি করব। যখন আপনি কাস্টমাইজড অ্যালগরিদম তৈরি করতে যাবেন, তখন তো আপনার এক্সিস্টিং অ্যালগরিদমের ম্যাপটা আপনার জানতে হবে। ওই টাইমটাতে আপনার ভাই ম্যাথ প্রয়োজন হয়, এছাড়া সত্য বলতে প্রয়োজন হয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো মোস্ট অফ দ্য কোম্পানি আপনাকে যদি কোশ্চেন করে, আপনার হচ্ছে প্রজেক্ট প্রবলেম, ডেটা পাইপলাইন কি, হ্যাঁ, বা আপনি হচ্ছে ক্লিনিং কিভাবে করবেন, মিসিং ভ্যালু হ্যান্ডেল কিভাবে করবেন, ইমব্যালেন্স ডাটা কিভাবে হ্যান্ডেল করবেন, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, হ্যাঁ, নেভ বায়াস কিভাবে, হাইপোথিসিস টেস্টিং কি, হাইপারপ্যারামিটার কেন ইউজ করতেছেন, বা এই সব বিষয় মানে বেসিক এন্ট্রি লেভেল থেকে ভাইয়া অ্যাকচুয়ালি একদম যে হার্ড, হ্যাঁ কিছু কোম্পানি অবশ্যই চাইবে ভাইয়া, আমি ওই যে বললাম না, মাল্টিপল কোম্পানি মাল্টিপল মানে তাদের ইচ্ছা ভাইয়া, যার কোম্পানি এটা তার উপরে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তবে আর যেটা বললাম প্রজেক্ট, যেটা বললাম, ওরা আশা করে এমন প্রজেক্ট দিবে না যেটা আপনি পারবেন না, রাইট? আর হচ্ছে উম, একটা তো বললাম যে আমি শুধুমাত্র একবার ফেস করেছি ম্যাথ। ওকে, সো ওইটা ভাইয়া কোম্পানি নিড ছিল, চায়নার কোম্পানি ছিল। আমি কানাডার কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওইটা আমার চাকরিটা অ্যাকচুয়ালি হয়েও গেছিলো, অফার লেটার আসতে পরে কি হয়েছে না হয়েছে আই ডোন্ট নো।
জয়েনিং এর আগে কি একটা হয়েছে, তারপরে অ্যাকচুয়ালি আমি হচ্ছে চাকরির থেকে একটু সরে গিয়ে একটু নিজের বিজনেসে একটু বলা যায় একটু টাইম দিচ্ছি আর কি। আমাদের অ্যাকচুয়ালি ক্রাইজোটেক আছে, যেখানে আমরা ইনস্টিটিউট অর্থাৎ আমরা কোর্স করাই, এবং ক্রাইজোটেক সলিউশনস আছে। দুইটা বলবো না যে একদম রিকগনাইজ এখনও ওইরকম হয় না, আশা করি খুবই দ্রুত আমরা করে ফেলবো। এবং ক্রাইজোটেক সলিউশনস যেটা, ওইটাতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ডাটা সায়েন্সের প্রজেক্ট বা এআই মডেল এগুলো আমরা বিল্ড করি। এখানে বলতে পারেন যে বাইরের কাজ করি বা থার্ড পার্টি হয়ে আমরা মোস্ট অফ দ্য কাজ আমরা হচ্ছে থার্ড পার্টির করে থাকি। তাছাড়া আমরা হচ্ছে ওয়েবসাইটে সার্ভিসও প্রোভাইড করি। ওকে, আর হচ্ছে একটা বলতাম ড্রব্যাক যেটা আমাদের কোর্সের, সেটা হচ্ছে এখানে কিন্তু এলএলএম নাই। এটাকে আমি পার্সোনালি ড্রব্যাক বলবো না, তবে কিছু ক্ষেত্রে কেন বলতেছি, আমি রিসেন্টলি দেখতেছি কিছু কোম্পানি হচ্ছে এলএলএমটা চাচ্ছে। ওকে, সো আমার মতে তারা চাইলে জব ডেজিগনেশনটাকে চেঞ্জ করতে পারে। ওকে, এখন এলএলএম চাইলে দেখা গেছে খুব শর্ট ক্লাসের মধ্যেই কমপ্লিট করা যায়, বাট আমার মতে এলএলএম যেহেতু শিখতে হবে ভালোভাবেই শিখতে হবে। ওকে, কারণ আমি চাইলে ভাই চ্যাট জিপিটি দিয়ে এলএলএম বানিয়ে দিতে পারি। ওকে, আপনি এখানে যেই প্রজেক্টটি বলেন না কেন আমি চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আমি কনফিডেন্টটা কোথা থেকে পেয়েছি, কারণ আমি অ্যাকচুয়ালি কাজ করতে পারি। আমি জানি যে চ্যাট জিপিটি বলেন বা এলএলএম বলেন, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন। এখন সমস্যা হচ্ছে ওই যে আমি যে 100 লাইনের একটা কোডও আমাকে জেনারেট করে দিল, বাট এক জায়গায় ভিডিও ক্যাপচার ইকুয়াল ও আমাকে দিচ্ছে 0, বাট আমার পিসির এনভায়রনমেন্টে ওইটা হচ্ছে 1। এখন যে নন ডেভেলপার বা যে বুঝে না, ও তো এটা ফাইন্ড আউটই করতে পারবে না। সো এটা হচ্ছে ডিফারেন্ট। আমি হচ্ছে এগুলাকে কখনো খারাপ বলি না, হ্যাঁ, তবে এটাকে আপনার অ্যাজ এ এডুকেশনাল পারপাস ইউজ করতে হবে। আপনি যদি শুরুর দিকে যদি আচ্ছা ঠিক আছে আমি একটা লাইন দিলেই তো, একটা জাস্ট ইনস্ট্রাকশন দিলেই তো আমাকে সলভ করে দিচ্ছে, ফুল প্রজেক্ট করে দিচ্ছে, তাহলে ভাই আপনার কখনো শেখা হবে না। ঠিক আছে, এই কারণে আমি বলি শুরুর দিকে কোনো ইউজ করা যাবে না। সাপোজ আমি যদি বলি এই পিপিটিটা তৈরি করতে আমি হচ্ছে চ্যাট জিপিটির ইউজ করেছি। ওকে, এখন হচ্ছে তবে যেটা বললাম আর কি শুরুর দিকে, ওইটাই হচ্ছে মেন কথা। আপনারা হচ্ছে ফুললি আমার পিডিএফ যে খুব বেশি অর্গানাইজ আমি বলবো না, আমি ইচ্ছা করেই খুব বেশি অর্গানাইজ করি না যাতে আপনাদের খুঁজতে কষ্ট হয়। ওকে, তবে আমি এটা বলতে পারবো এমন কোনো সাপোজ কিছু থাকবে না যেটা হচ্ছে আপনার পিডিএফ অথবা আমার গিটহাব লিঙ্কে থাকবে না। তারপরেও কিছু অবশ্যই থাকবে, কারণ অবশ্যই আপডেট হচ্ছে। আবার অনেক কিছু দেখবেন কি, সাপোজ আমি পিডিএফটা বানিয়েছি তখন হচ্ছে সাপোজ ধরেন পাইথন 3.7 ছিল, এখন তো পাইথন 3.13 চলতেছে। ওকে, সো অনেক কিছু দেখবেন কোডে আমি দেখিয়ে দিচ্ছি আমার রান হয়েছে, আমার গিটহাবে দেখতেছেন রান হয়েছে, রেজাল্ট দেখতেছেন, বা পিডিএফও দেখতেছেন রান হচ্ছে। হ্যাঁ, বাট আপনি যখন করতে যাবেন দেখবেন এরর, কারণ হচ্ছে ওই যে এনভায়রনমেন্ট 3.7 3.13। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে ফুল কোর্সে আমরা যে আইডিগুলো ইউজ করব, আমরা হচ্ছে পাইথন আইডিয়ালটা ইউজ করব। পাইথন শিখতে আমরা আদার্স কিছু ইউজ করব না, পাইথন আইডিয়ালটা ইউজ করার মেন টার্গেট হচ্ছে যাতে আমার কোনো সাজেশন না আসে। দেন হচ্ছে আমরা ভিএস কোড ইউজ করব, জুপিটার নোটবুক ইউজ করব, গুগল কলাব ইউজ করব। কলাব ইউজ করব এই কারণে যাতে আমাদের গ্রাফিক্স কার্ড ছাড়াও যাতে আমরা কি বলতে পারি, গ্রাফিক্স কার্ড ছাড়াও যাতে আমরা প্রজেক্ট এক্সিকিউট করতে পারি, বিকজ ডিপ লার্নিং কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড ছাড়া কাজ করে না, রাইট? সো আমরা এটা হচ্ছে এই ধরনের প্রজেক্টগুলো আমরা হ্যাঁ অবশ্যই ভিএস করে করব, তবে গুগল কলাবেও করব। তার পাশাপাশি আপনারা চাইলে স্পাইডারটাও শিখতে পারেন। ওকে, জি ভাই। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এমন কাজ দেয় যেই কাজ ওরা কখনোই আপনাকে দিয়ে করাবে না, কিন্তু ইন্টারভিউর সময় বা টাস্ক দিলে ওই কাজ দিয়ে বসে থাকবে। বুঝছেন? সাপোজ আপনাকে করাবে দিন শেষে অ্যানালাইসিস বা আমি যা দেখলাম মডেল বিল্ডিং, বাট আপনাকে টাস্ক দিছে বিগ কোয়ারিজ। ওকে, ওইগুলা টেনশন নাই, ওইগুলা হচ্ছে আমি যদিও মডেলে অ্যাড করি না, বাট আমি দেখিয়ে দিব। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার যে আপনার কাজ যেটা করতে হবে, আপনি হচ্ছে যা শিখেছেন তাই অ্যাকচুয়ালি করতে হবে।
তবে কিছু ডিফারেন্স আসবে যখন কাজে যাবেন, কজ ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন সফটওয়্যার যদি তাদের প্রায়োরিটি থাকে। সাপোজ আপনি হচ্ছে কাজ করতেছেন পাওয়ার বিয়ে, তখন আপনার কোম্পানি যদি আপনাকে ট্যাবলো প্রোভাইড করে, তাহলে কি আর আপনি পাওয়ার বিয়ে করতে পারবেন? তো এই তো এটা হচ্ছে একটা মেন্টালিটি। যেমন আমরা যেমন আগে বলতাম আর কি, যে ডাক্তার আর উকিলদের হচ্ছে সারা জীবন পড়ালেখা করে যেতে হয়। এখন এমন একটা ক্যারিয়ার চুজ করেছি, ভুলবশত বলবো না, যাই হোক, আহ, সমস্যা একটাই, সব সবসময় লার্নিং এর মধ্যে থাকতে হয়। ঠিক আছে। জি, জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। না, এগুলো অ্যাকচুয়ালি ভাইয়া ডেটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। আপনার হচ্ছে যে যেটা বললেন না, এই হারুপ, এগুলো হচ্ছে বিগ ডেটার মধ্যে পড়ে ভাইয়া। হ্যাঁ, 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 আমি বুঝতে পেরেছি আপনি কোনটার কথা বলছেন। বা আপনি যদি হচ্ছে বলেন যে অ্যামাজনের সার্ভারে ওইটা এখানে নিয়ে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ফ্লাস্কটা দিয়ে ডিপ্লয় করতেছি। ঠিক আছে। যেমন আপনারা কিন্তু ভাইয়া চাইলে ফ্লাস্ক বলেন, ফ্লাস্কের বলেন, হেরুকে মেবি এখন মনে হয় অফ হয়ে গেছে, এছাড়া আরো অনেক, এগুলো অ্যাকচুয়ালি ভাই শেষ নাই। ওকে। আচ্ছা ভাইয়া, কারো কি কোনো কোয়ারিজ আছে? সাদমান ভাইয়া, ইসরাফিল ভাইয়া, নাদিয়া ভাইয়া, তারপর আর কে আছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝি নাই, জব হয়েছিল কি না? না, ওইটা ভাইয়া অ্যাকচুয়ালি যেটা বললাম আর কি, অফার লেটার, ওটা কাইন্ড অফ আমার একটা স্যাড স্টোরি, ওইটা জাস্ট এমনিতে বলে ফেলছি আর কি। ওটা কানাডার একটা কোম্পানি ছিল আর কি, আমাকে একটা চ্যাটবট বানাতে দিয়েছিল। এটা এখন না, এটা অলমোস্ট আরো মেবি 2-2.5 বছর আগে চ্যাটবট বানিয়ে দিয়েছিলাম। 2বার ইন্টারভিউ দিয়েছিলাম, অফার লেটার ছিল, 17 তারিখ থেকে মেবি জয়েন ছিল। তারপর যাই হোক, আচ্ছা যাই হোক, এটা আমরা স্কিপ করি। সিরাজুন মুনিরা ভাইয়া, তানিয়া ভাইয়া, আপনাদের কোনো কোয়ারিজ আছে? মাহবুবা ভাইয়া, ফালাহ ভাইয়া। জি ভাইয়া। কি, কিসের জন্য ভাইয়া? বুঝিনি, সরি, মানে ফার্স্টের দিকে বুঝিনি, পরবর্তীতে বুঝতে পারছি। আচ্ছা। মাস্টার্স অ্যাকচুয়ালি ভাই আপনি কি বাংলাদেশ থেকে করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে থেকে করতে চাচ্ছেন? দেশের বাইরে। আপনি এআই অথবা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর উপর অ্যাকচুয়ালি মনে হয় না আপনার অ্যাকচুয়ালি মেনলি মাস্টার্সটা হয় বাংলাদেশে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল আর ডেটা সায়েন্সের উপর মাস্টার্স আছে। আর এটাকে অ্যাকচুয়ালি বলে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। আর আর্টিফিশিয়ালটা যদি বলেন সেক্ষেত্রে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। আর বাইরের কথা যদি আসি ভাইয়া, আপনি যদি আজকে যদি বিবিও পড়তে যান, ওইটার মধ্যে দেখবেন প্রেডিক্টিভ অ্যানালাইসিস, যেটা হচ্ছে মেশিন লার্নিং এর প্রেডিক্টিভ অ্যানালাইসিস অ্যাড করে দেয়। বিবিএ, ওরা বিবিএর মধ্যে পর্যন্ত অ্যাড করে দিছে। সো আপনার হচ্ছে আগে টার্গেট থাকতে হবে আপনি কি করতে চাচ্ছেন। আপনার যদি রোবোটিক্স বা সেলফ ড্রাইভিং কার এইসবের দিকে বেশি ফোকাস থাকেন, আপনি এআই চুজ করতে পারেন। আপনার যদি মনে হয় না আমি বিজনেস রিলেটেড ডিসিশন মেকিংয়ে যেতে চাচ্ছি, আমি একটা কোম্পানির কোর, আপনার হচ্ছে সাপোজ স্যালারি, আপনি কি ভাইয়া বাইরের কান্ট্রিতে একজন ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের স্যালারি স্ট্রাকচার দেখেছেন? আচ্ছা, যথেষ্ট হিউজ। পার মান্থ হচ্ছে তাদের স্যালারি 8 থেকে 15 লাখ টাকা বাংলাদেশি টাকায়। সো হিউজ। তবে হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই আপনি আজকে যেয়ে কিন্তু ওই চাকরি করতে পারবেন না। ওই চাকরি করতে হলে আপনি যদি ডিরেক্টলি বাংলাদেশ থেকে করতে চান, তাহলে আপনার ওইরকম প্রোফাইল থাকতে হবে। আর যদি ওই দেশে যে, এটা ভাই বাইরে আমেরিকায় হচ্ছে অ্যারাউন্ড 8 থেকে 15 লাখের মতো দেয়। তবে ভাই এটা কিন্তু ওই দেশের হিসাব প্রেক্ষাপটে, আমি কিন্তু বাংলাদেশ পাচ্ছি, ওই দেশের প্রেক্ষাপটে হচ্ছে মেবি 8 থেকে 12 হাজার। ওদের হচ্ছে ইয়ারলি সিস্টেম, তো ইয়ারলি হচ্ছে 1 লাখ থেকে 1,20,000 ডলারের মতো আসে ইয়ারলি। ইউরোপে অল্প একটু কম, এই আর কি। মানে আমেরিকা সবচেয়ে বেশি পে করে ডেটা সায়েন্সে।
ডেটা সায়েন্স বা এআই এর ক্ষেত্রে আমেরিকা সবচেয়ে বেশি পে করে, ইউরোপ সেকেন্ড পজিশনে আছে। আর আমি যদি বলি এটা হচ্ছে আপনার যেটা করতে হবে, আপনি সাপোজ আজকে যদি বাইরে স্টাডির পারপাসে যান, স্টাডি হচ্ছে যেটা বললাম, যদি কার রিলের যদি আপনার অটোমেটেড রোবোটিক্স এগুলোর প্রতি বা আরও অ্যাডভান্স, মানে যদি আপনার এই টেককে আপনার ইচ্ছা থাকে তাহলে এআইতে যান। যদি বিজনেস রিলেটেড বা আদার্স কিছু ইন্টেনশন থাকে তাহলে আপনি ডাটা সায়েন্সে যাবেন। ওকে, এখন কথা হচ্ছে ভাই তাহলে আমি মেশিন লার্নিং এর নাম কেন নিচ্ছি না? মেশিন লার্নিং ভাই দুইটাতেই আছে, আপনি মেশিন লার্নিং ছাড়া ডাটা সায়েন্সও করতে পারবেন না, আর্টিফিশিয়ালও করতে পারবেন না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের আর কারো কোনো কোয়ারিজ থাকলে, তবে আমি যেটা বলি, কাজের প্রতি আপনাদের একটা ভালোবাসা থাকতে হবে। ওকে, আপনারা যদি হচ্ছে স্যালারি স্ট্রাকচার দেখে কাজ শিখেন তাহলে কষ্ট হবে ভাই। ঠিক আছে, কারণ আচ্ছা যাই হোক, আপনাদের ভাইয়া আর কোনো কোয়ারিজ না থাকলে আমি আজকের অরিয়েন্টেশন ক্লাসটা এখনকার জন্য স্টপ করতে পারি। ওকে, আমাদের হচ্ছে আমরা নেক্সট ক্লাস নিব ভাইয়া আগামী বৃহস্পতিবার রাত 9টায়। আমাদের ক্লাস হবে সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টা। ওকে, সো আমি হচ্ছে যা বললাম আপনাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ক্লাসরুম এবং ওয়েবসাইট সব কিছুতে এক্সেস এর মধ্যে দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে কি ভাই আমি অফ করতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া সবাইকে এতক্ষণ